যেটা আমরা আমরা মেনলি আমরা ডিসকাশন করার চেষ্টা করেছিলাম, যে ইউজ অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাটিটিউড মেজারমেন্ট অ্যান্ড স্কেলস। আজকে আমরা যেহেতু একটাকে আমরা কমপ্লিট করেছিলাম, যে ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল রিসার্চ, এবং কখন আমাদের দরকার, হোয়াট কাইন্ড অফ রিসার্চ মেথোডোলজি যেখানে আমরা এটা ইউজ করবো, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের বেসিক যে ডিসকাশন থাকবে সেটা হচ্ছে এই দুটোর উপরে। যে আগের দিনে যেহেতু এটা আমরা শুরু করেছিলাম অ্যাটিটিউড মেজারমেন্ট অ্যান্ড স্কেলস অ্যান্ড দেন রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি, ঠিক আছে। আস্তে আস্তে আমরা নিশ্চয়ই আর কি স্ট্যাটিস্টিক্স এর মেইন জায়গায় ঢুকবো, ঠিক আছে। নিশ্চয়ই আমরা সেই আলোচনা করবো আর কি। ওকে, তাহলে আগের দিন আমরা এটা কনফার্ম হয়েছিলাম যে স্ট্যাটিস্টিক্স ইউজ যদি আমরা ভাবি, তাহলে আমরা জেনারেলি the social research may be classified as quantitative research, qualitative research and mixed method research, বা সংক্ষেপে আর কি আমরা বলি মিক্সড রিসার্চ। এবং from our previous discussion it is clear to us that statistics is needed for quantitative research and mixed research. In case of qualitative research আমরা শুধুমাত্র পার্সেন্টেজ কিংবা একটা কিছু নাম্বার এরকম কিছু ইউজ করি, সেটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স নয়। আমরা নিশ্চয়ই সেই স্ট্যাটিস্টিক্স কি অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ বলতে আমরা যেটাকে মিন করি সেটাকে আমি নিশ্চয়ই আমরা পরে আসবো। আজকে দেখা যাক জাস্ট ঢুকতে পারি কিনা, নাহলে পরের দিন নিশ্চয়ই সেখানে ঢুকবো। তাহলে যে কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড মিক্সড রিসার্চ, এখানেই বেসিক্যালি আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করি। এবং সিম্পলি ধরে নিই এটা একটা কাজ, প্রবলেমস অফ এসটি ইন ওয়েস্ট বেঙ্গল, প্রবলেম অফ এসটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। যদি এই কাজটা আমি করতে চাই থ্রু কোয়ান্টিটেটিভ রিসার্চ অর মানে স্ট্যাটিস্টিক্স ইউজ করব এরকম ভেবে যদি আমি এই রিসার্চটা করতে চাই, প্রবলেমস অফ এসটি ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে যারা এসটি আছে তাদের প্রবলেম কি, এটা নিয়ে কাজ করব। আমরা যদি এডুকেশনাল ফিল্ডে রিসার্চ করি তাহলে আমরা এটা করতাম যে প্রবলেমস অফ এসটি স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এটা যেহেতু প্রবলেমস অফ এসটি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা সোশ্যাল সায়েন্সের রিসার্চ। এই কাজটা আমি করতে চাই, তাহলে এর বেসিক স্টেপ কি হওয়া উচিত, what will be the steps or procedure of this research, problems of ST in West Bengal? যে কোনো কেউ একটু ডিসকাস করো, যে কোনো কেউ একজন কিছু বলতে চাইলে বলো, যা এইভাবে কাজটা আমি করবো। মানে কাজটা কি, প্রবলেমস অফ এসটিজ ইন ওয়েস্ট বেঙ্গল, এই কাজটা তোমাকে করতে বলা হয়েছে। তাহলে তুমি খুব খুব সংক্ষেপে বলো যে এইভাবে কাজটা আমি করব, কি করবে একটু বলার চেষ্টা করো কেউ। খুব কঠিন নিশ্চয়ই নয় স্যার। অ্যাকচুয়ালি মানে স্টেপ অফ রিসার্চের বিষয়টা বলবো কি? হ্যাঁ, স্টেপ বল, আমি পর বল, একদম পার্টিকুলারলি এটাকে ধরেই বলবে। হ্যাঁ, মানে এটাকে ধরেই, মানে প্রবলেম অফ হিস্ট্রি, যেহেতু এটা আমার রিসার্চ প্রবলেম অ্যাকচুয়ালি স্যার। তো ফার্স্ট অফ অল আমাকে যে এরিয়াতে আমি করতে চাইছি, মানে হিস্ট্রি প্রবলেমটা ওয়েস্ট বেঙ্গলের যে অঞ্চল, মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলে করতে চাইছি, তাই তো স্যার? ধরে নাও তো তুমি 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 ধরে নাও তোমাকে বলা হয়েছে তুমি করতে, এবার তুমি ধরে নাও তুমি কি করবে, আমি তোমাকে আচ্ছা কোনো স্যার, তাহলে গাইডলাইন আমি দিচ্ছি না। আমি একদম ইন জেনারেল বলছি স্যার, যে আমি তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটা এরিয়া চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গলের। সেই এরিয়াটা নিলাম। সেই এরিয়াতে আমাকে ওভারঅল দেখতে হবে যে এসটি এরিয়াসগুলো যে অ্যাকচুয়ালি যেখানে রয়েছে, সেই এসটিদের প্রবলেমসটা কোথায়, মানে তাদের সোশিও ইকোনমিক কন্ডিশনস কেমন, বা তাদের এডুকেশন সিস্টেম কীরকম, তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেই বিষয়টা দেখব। এছাড়া তাদের কালচারাল ইস্যুসগুলো দেখব, এবং ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটাও দেখব। তারপরে আমাকে সেই সম্পর্কে একটু রিভিউ অফ লিটারেচার করতে হবে। আগে 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 দেখে নেবে, তারপর লিটারেচার রিভিউ করবে। আগে প্রবলেম আইডেন্টিফাই, মানে প্রবলেম কি প্রবলেম তারা ফেস করে সেটাকে আমি আগে এক্সপ্লোর করে নেব বা ফাইন্ড আউট করে নেব, তারপর আমি রিভিউ করতে যাব। না স্যার, তারপরে রিভিউ না, তার আগে আমি রিভিউটা করে নিয়ে, আমার যেহেতু প্রবলেম সিলেক্টেড হয়ে গেছে, যদি আমার যদি প্রবলেম সিলেকশন ফাইনালি হয়েই যায়, হ্যাঁ স্যার,
তাহলে আমার রিভিউ করার তো আর এই মুহূর্তে প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে আমি সেই অনুযায়ী, আমি যেহেতু আগেই রিভিউ অফ লিটারেচার করে ফেলেছি এবং প্রবলেম চুজ হয়ে গেছে, তাহলে আমাকে আমার পারপাসের ওয়াইজ আমাকে ডেটা কালেকশনে বেরিয়ে যেতে হবে। ডেটা কালেকশন বেরিয়ে যেতে হবে, ওকে। তাহলে আমি কি করব? এবার ডেটা কালেকশন করতে গিয়ে আমাকে দেখতে হবে যে আমি কোন মেথডগুলো ফলো করব। প্রাইমারি ডেটার ক্ষেত্রে কি কি জায়গাগুলো আমি নেব, মানে কোয়েশ্চেনের শিডিউল নেব নাকি ইন্টারভিউ শিডিউল নেব, এবং তারপরে আমাকে সেগুলোকে অ্যানালিসিস করতে হবে। আর দেন আমাকে কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ রিসার্চে আমি বা মিক্সড রিসার্চ করব, মানে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করব কিনা সেই বিষয়টা আমাকে দেখতে হবে। সেটা কি পরে হবে না, সেটা ডেটা কালেকশনের আগেই সেটাকে ভাবতে হয়? স্যার, ডেটা কালেকশনের পরে হয়তো ভাবতে পারবো, কারণ ডেটা কালেকশন হয়ে গেলে আমি বুঝতে পারবো যে আমার রিসার্চ আমার ডেটাটা কি ধরনের ডেটা আসলো, তাই তো? হ্যাঁ, ডেটাটা কি ধরনের আসলো, আমার এরিয়া থেকে কি ধরনের আসলো। এই যে ডেটাটা কি ধরনের আসবে সেটা কখন ঠিক হয়, মানে কি দিয়ে ঠিক হয় ডেটাটা কিভাবে আসবে, কি ধরনের ডেটা আসবে, যে কোয়ান্টিটেটিভ ডেটা আসবে না কোয়ালিটেটিভ ডেটা আসবে, এটা 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 কোথায় ঠিক হবে? আমার স্যার কোয়েশ্চেনারে ঠিক হয়ে যাবে। তাহলে কোশ্চেনার যদি, হ্যাঁ কোশ্চেনারটা মেন, যে কোশ্চেনার ফ্রেম করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে আমি কি ধরনের ডেটা আমি চাইছি। হ্যাঁ স্যার। এবং তখনই ঠিক হয়ে যাবে আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করবো না করবো না। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি ধরে নিই যে আমি কোয়ান্টিটেটিভ রিসার্চই করব, তাহলে আমার স্টেপটা কি হবে? কোয়ান্টিটেটিভ রিসার্চ যদি আমি আমি ধরে আমি নিই। আমি ধরেই নিচ্ছি, কারণ যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্সে ঢুকবো, তাহলে আমি ধরেই নিচ্ছি আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ করব। হ্যাঁ স্যার। তাহলে সিম্পল ওয়েতে কি স্টেপ হবে? ওকে, ঠিক আছে। এক মিনিট, তুমি কে বলছিলে বলো তো, নাম বলো। আমার নাম দেবব্রত স্যার। ওকে, ঠিক আছে, মোটামুটি তোমার আইডিয়াটা বুঝে গেছি। আর কেউ কিছু বলতে চাও বলো। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তোমার আইডিয়াটা বুঝে গেছি, মোরাললেস ঠিকঠাক জায়গায় আছো। আর কেউ কিছু বলতে চাও? এটা কিন্তু খুব মানে এটা খুব মানে হিসাবে এটা খুব ইজি কাজ। মানে এই ধরনের কাজ আমরা আমরা হ্যাঁ শুনছি আমি, এই ধরনের কাজ কিন্তু আমরা পিএইচডির ক্ষেত্রে করাই না কাউকে। এই ধরনের কাজ আমাদের মাস্টার ডিগ্রিতে যে ডিসার্টেশন আছে, সেই ডিসার্টেশনে আমরা এই ধরনের কাজ করি। এই মুহূর্তে আমার একজন মাস্টার ডিগ্রি ডিসার্টেশন আছে, সে কাজ করছে প্রবলেম অফ এসটি স্টুডেন্টস ইন, ওর বাড়ি হচ্ছে পুরুলিয়া, ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট। সে পুরুলিয়া ডিস্ট্রিক্টে এসটি স্টুডেন্টদের প্রবলেম নিয়ে কাজ করছে। এটা অ্যাকচুয়ালি মানে পিএইচডি যেটা ইন ডেপথ লেভেলে স্টাডি হয়, এটা সেই লেভেলের নয়। তো এটা এটা ব্যাপারটা খুব সিম্পল আর কি। আচ্ছা বলো, কে বলতে চাইলে বলো। হ্যাঁ স্যার, যেটা আপনি বলছিলেন আর কি, যে কেমন ধরনের ডেটা স্যার আসবে বা কি করে আমি মানে বুঝবো যে ফিল্ড থেকে স্ট্যাটিস্টিক ইউজ করার ক্ষেত্রে আর কি। তো স্যার সেখানে আমার মনে হয় যে ক্লোজ এন্ডেড যদি কোশ্চেন আমরা করি বা ফ্রেম করি, তাহলে আমি কোয়ান্টিটেটিভ ডেটা আমি কালেক্ট করতে পারি। সেটা বটে, সেটা অবভিয়াসলি আমরা সেটা আগের দিনই কনফার্ম হয়েছিলাম। যদি আমরা ওপেন এন্ডেড করি তাহলে কোয়ালিটেটিভ ডেটা আসবে, যদি আমরা ক্লোজ এন্ডেড করি তাহলে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা আসার কথা। সেটা তো আমরা কনফার্ম হয়ে গেছি। ওকে, আর কে কিছু বলবে? মোটামুটি আর কে কিছু বলতে চাও? তাহলে আমি এটা একটু সিম্পল ওয়েতে একটা দেখাই, তারপর আবার নিয়ে ডিসকাস করবো। কে কিছু বলবে আর? এনিওয়ান? স্যার আরেকটা জিনিস জানার ছিল স্যার। বলো। এর আগের দিন মানে আমার নেটওয়ার্ক অসুবিধার জন্য খুবই আমি প্রবলেম ফেস করেছি, মানে ঠিকঠাক শুনতেও পাইনি। ওই ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটির মধ্যে যদি আপনি সেটা 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 আজকে আলোচনা আসবো হয়তো। আগের দিন আলোচনা করিনি এটা, ঠিক আছে? আজকে 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 দেখো তোমাদের দেখাচ্ছিলাম না আমি আজকে কি আলোচনা করবো, হয়তো ভ্যালিডিটি রিলায়েবিলিটি জায়গায় আমি আসবো। ঠিক আছে, অবধি আমার কনফার্ম হয়ে গেছে। দিস ইজ মাই পার্টিকুলার অবজেক্টিভ। অবজেক্টিভ কি? রিসার্চার ওয়ান্টস টু আইডেন্টিফাই দ্য প্রবলেমস অফ এসটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। অবজেক্টিভ কনফার্ম। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তোমাকে সিলেক্ট স্যাম্পল, যেটা যেটা দেবব্রত বলতে চাইছিল, এরিয়া সিলেকশন করব। এরিয়া সিলেকশন করে আমি অ্যাকচুয়ালি কি করতে চাই? অ্যাকচুয়ালি স্যাম্পল সিলেকশন করতে চাই। ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং টেকনিক আছে তোমরা জানো। র্যান্ডাম স্যাম্পলিং টেকনিক আছে, নন র্যান্ডাম স্যাম্পলিং টেকনিক আছে, র্যান্ডামের মধ্যে অনেক কিছু আছে, মানে নিশ্চয়ই জানো সেটা। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, তাই তো, মাল্টি স্টেজ স্যাম্পলিং আছে, আবার আমাদের নন র্যান্ডাম স্যাম্পলিং যেটা আছে সেখানেও কিছু স্যাম্পলিং টেকনিক আছে। ওকে, নো প্রবলেম। যে কোনো এরকম কোনো একটা স্যাম্পলিং টেকনিক ধরে আমি স্যাম্পল সিলেকশন করলাম। নেক্সট যেটা আমাকে করতে হবে, সিলেক্ট অ্যান্ড ডেভেলপ টুল। এবার আমাকে ঠিক করতে হবে আমি কি টুল ইউজ করব।
কি টুল ইউজ করব? অনেক রকম টুল হয়, আমরা জানি আর কি, কোশ্চেনার হতে পারে, ইন্টারভিউ হতে পারে, কেউ কেউ তুমি যেমন বলছিলে যে বলতে বলছিল কোশ্চেনার হতে পারে, ইন্টারভিউ শিডিউল হতে পারে, ঠিক আছে, আরো আছে, ফোকাস গ্রুপ ডিসকাশন হতে পারে, এসব কোয়ালিটেটিভ রিসার্চের কথা, চেকলিস্ট হতে পারে, রেটিং স্কেল হতে পারে, অ্যাটিটিউড স্কেল হতে পারে, পার্সোনালিটি হতে পারে, কত কিছু হতে পারে। তাহলে আমার নেক্সট কাজ হবে আইদার আমি একটা টুল সিলেক্ট করব কিংবা আমি টুল ডেভেলপ করব। কোনটা বেটার? টুল সিলেক্ট করা ভালো না টুল ডেভেলপ করা ভালো? হুইচ ওয়ান ইজ বেটার, ডেভেলপিং এ টুল অর সিলেক্টিং এ টুল? কি বলবে? টুল মানে বুঝতে পারছো তো? প্রথমে তো স্যার সিলেক্ট করতে হবে স্যার, তারপরে সেটাকে নিয়ে ডেভেলপ করার ভাবতে হবে। সিলেক্ট করা মানে প্রথমে স্যাম্পলটা সিলেক্ট করব। স্যাম্পল সিলেকশন তো হয়ে গেছে, টুলের ক্ষেত্রে বলছি, ইনস্ট্রুমেন্ট টুল। ও আমি টুল মানে কি? টুল মানে হচ্ছে কোশ্চেনিয়ার, ধরো নাও কোশ্চেনিয়ার, অ্যাটিটিউড স্কেল, একটা টুল। তাহলে এই টুলটা আমি কি ডেভেলপ করব না টুলটা যেটা আছে অলরেডি সেখান থেকে একটা কিছু সিলেক্ট করব? কোনটা বেটার? ডেভেলপিং টুল বেটার অর সিলেক্টিং টুল বেটার? কোনটা বেটার? ডেভেলপিং টুল বেটার আই থিঙ্ক। কেন সিলেক্টিং নয় কেন? সিলেকশন ডেভেলপিং করলে আমি একটা সেখানে আমি অনেকটা ফ্রিডম পাচ্ছি যে বিষয়টা নিজের মতো করে করতে পারবো, এবং অনেকটা অপরচুনিটি আমার মনে হয় বেশি থাকবে আর কি। ওকে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই, একটা বলি আর কি, তারপরে সেটা ভাববে। ধরো আমি কারোর আর কি টেম্পারেচার দেখতে চাই, তার জন্য কি কোনো টুল লাগবে না লাগবে না? হ্যাঁ লাগবে স্যার। সেই টুলটার নাম কি? আর থার্মোমিটার। থার্মোমিটার। আমি এটা বানাবো না সিলেক্ট করব? সিলেক্ট করব। তাহলে বানাচ্ছি না কেন? তাই স্যার, অ্যাকচুয়ালি যদি থাকে তাহলে সিলেকশন করে নেওয়াটাই বেটার। এক্স্যাক্টলি, এই কথাটা ভালো করে মাথায় রাখবে। আমি যেটা চাইছি, আমি যা মাপতে চাইছি অ্যাপ্রোপ্রিয়েটলি, তার জন্য কোনো যদি স্ট্যান্ডার্ডাইজ টুল থাকে সেইটাকে অ্যাপ্লাই করা বেটার। বুঝতে পেরেছো? স্ট্যান্ডার্ডাইজ মানে বোঝো তো? স্ট্যান্ডার্ডাইজ মানে কি জানো? স্ট্যান্ডার্ডাইজে অনেক রকম মানে হয়। স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে যার ওই রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, হেন তেন আছে। আর একটা মানে স্ট্যান্ডার্ডাইজ হয়। স্ট্যান্ডার্ডাইজ মানে যে টুলটা বারে বারে ইউজ করা যায় সেই টুলটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ টুল। ধরে নাও ধরে নাও যে তুমি এখানে আছো, যে আর কি বলছিলে, কে বলছিলে যে টুল ডেভেলপ করবে, কে বলছিলে? দীপঙ্কর? দেবব্রত। দীপব্রত। ধরো না আমি তোমার ইন্টেলিজেন্স মাপতে চাই, আমি কি তাহলে ইন্টেলিজেন্সের টুল একটা ডেভেলপ করবো? না স্যার, আইকিউ যে ফর্মুলা রয়েছে সেটাতে ডেভেলপ ফর্মুলা না, এস্টাবলিশ টেস্ট আছে তো। হ্যাঁ স্যার। একটা ইন্টেলিজেন্ট টেস্ট তৈরি করতে বছর 5-6 লেগে যাবে, এত ক্রিটিক্যাল তৈরি করা, তাই না? সুতরাং যদি এস্টাবলিশ থাকে সেটা ইউজ করা ভালো। যদি যেটা তোমার বক্তব্য অনুসারে তুমি যেটা বলেছো সেটা খুব একটা ভুল বলছো না হয়তো। কেন বলছি কথাটা? সোশ্যাল সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে তুমি জানো, ধরো পিওর সায়েন্সে যারা রিসার্চ করছে, পিওর সায়েন্সে, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়ো সায়েন্সে, তারা অনেক কিছু কিন্তু রিডিং নেয়, তাই না? অনেক কিছু রিডিং নেয় এবং তার জন্য অনেক কিছু তারা ইকুইপমেন্ট ইউজ করে। তার মধ্যে কিছু ইকুইপমেন্ট আছে যার প্রচুর দাম, 10 লাখ টাকা দাম, 15 লাখ টাকা দাম ইকুইপমেন্ট আছে। এই ইকুইপমেন্ট কোনো রিসার্চার তৈরি করতে পারে? সম্ভব না স্যার, অসম্ভব। তাহলে আমাদের ক্ষেত্রে কি দাঁড়ায়? আমরা ওই যে ইকুইপমেন্ট গুলো আছে না, ওই ইকুইপমেন্ট কল্যাণীতেও কাজ করবে যেভাবে, ওই ইকুইপমেন্ট আমেরিকাতে একইভাবে কাজ করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যে টুলগুলো আমরা ডেভেলপ করি, ধরো কোনো একটা কারো অ্যাটিটিউড মাপো টুল ডেভেলপ করতে চাইছি, বেসিক্যালি যেটা কি হয়, যেটা আর কি মেন ফ্যাক্টর যেটা হচ্ছে, ধরে নেওয়া যাক যে আমি ওয়েস্ট বেঙ্গলের এই যে প্রবলেমস অফ এসটি স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল, তার জন্য একটা টুল আমি খুঁজছি এবং একটা টুল পেয়ে গেলাম। কিসের টুল পেলাম? একটা টুল পেলাম যেটা আর কি ইউজ হয়েছে উড়িষ্যাতে। ভালো করে খুঁজে দেখলাম যা ল্যাঙ্গুয়েজটা উড়িয়ান হয়ে গেছে, তাহলে আমি তো আমার এই টুলটা এখানে ইউজ করতে পারবো না। কিংবা দেখা গেলো টুলটা আছে ইংলিশে, আমি তো ইউজ করতে পারবো না, আমাদের এখানে যেখানে অ্যাপ্লাই করবো সেখানে বাংলাতে অ্যাপ্লাই করবো, কিন্তু আমার স্টুডেন্টরা যেহেতু বাঙালি। তাহলে যখনই আর কি এক্স্যাক্টলি আমি যেরকম ভাবে টুলটা চাইছি সেটা পাচ্ছি না, তখনই আমি টুল ডেভেলপ করব। কিন্তু যদি হতেই পারে এরকম যে আমার ইউনিভার্সিটিতেই কেউ একজন
এরকম একটা টুল ডেভেলপ করে স্ট্যান্ডার্ডাইজ করে তিনি ইউজ করেছেন, তাহলে আমি অবশ্যই চাইবো সেই টুলটাকে নিয়ে আমি ইউজ করে দেবো, যদি আমার এই টুলটা এক্স্যাক্টলি সেম পারপাসের জন্য তৈরি করা হয়। সুতরাং মনে রাখবে, আমাদের সোশ্যাল সায়েন্সে হয়তো ডেভেলপ টুল বেশি করতে হয়, কিন্তু আমাদের এডুকেশনাল ফিল্ডে বেশি করতেই হয়। মোস্ট অফ দ্য টুলস ডেভেলপড বাই আওয়ার রিসার্চ স্কলার। কিন্তু লজিক্যালি টুল যদি অলরেডি এস্টাবলিশড হয়ে তৈরি হয়ে থাকে সেটাকেই সিলেক্ট করে ইউজ করা উচিত। নেক্সট প্রশ্ন আসি, তারপরে কি হবে, এই টুলটাকে অ্যাপ্লাই করব অন স্যাম্পল। যে টুলটা ডেভেলপ করলাম বা যে টুলটাকে সিলেক্ট করলাম, দিস টুল আমরা কি করব, অ্যাপ্লাই দ্য টুল অন স্যাম্পল। তাহলে আমরা স্যাম্পল সিলেকশন করলাম, তারপর আমরা টুল ডেভেলপ করলাম, সেই টুলটাকে আমি অ্যাপ্লাই করলাম টু স্যাম্পল। এটা করলেই কি পাবো, এটা করলেই আমি কি পেয়ে যাব, ডেটা পেয়ে যাবো স্যার। ডেটা পেয়ে যাব। তাহলে এরপরে নেক্সট কাজ কি হবে, কালেকশন অফ ডেটা, ডেটাকে অ্যানালিসিস করা এবং ডেটাকে ইন্টারপ্রিট করা। নিশ্চয়ই সেই স্টেপটা আসবে, ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন। নেক্সট স্টেপ কি হবে, এখান থেকে নেক্সট স্টেপ ফাইন্ডিংস এন্ড কনক্লুশন। ব্যাস, রিসার্চের কাজ শেষ। রিপোর্টিং আছে, রিপোর্টিং আছে। আমরা এখানে শুধু অনেক কিছু বাদ দিয়েছি, এটা সিম্পল ওয়েতে বলেছি, ঠিক আছে? তুমি যেটা বলছো সেটাকে আমি বলি, ঠিক আছে? এটা সিম্পল স্টেপ, জাস্ট আমি এই কাজটাকে বোঝানোর জন্য বলছি। যদি আমরা খুব ফর্মালি বলি, ফর্মালি, তাহলে দেখবে এটা স্টেপ, এটা ফর্মালি স্টেপ। প্রবলেম আইডেন্টিফিকেশন, রিভিউ করা, স্পেসিফাইং দ্য পারপাস, কালেক্টিং ডেটা। দেখো এখানে আমি ওখানে বেশি এমফেসিস করছিলাম ডেটা কালেকশনটাকে, স্যাম্পল সিলেকশন, টুল ডেভেলপমেন্ট, তারপরে ডেটা কালেকশন করেছি, সবগুলো এখানে আছে, লাস্টে রিপোর্টিং আছে। আমরা আরেকটু এগোই, শুধু আমরা এটার উপর এমফাসিস দিই, কালেকশন অফ ডেটা। কারণ মনে রাখবে, আমি যখন স্ট্যাটিস্টিক্স ইউজ করব, যখন আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করছি, তখন নিশ্চয়ই যে ডেটা আমি পাবো সেই ডেটাটা কোয়ান্টিটেটিভ ডেটা হবে। এবং যদি কোয়ান্টিটেটিভ ডেটা আমাকে নিতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে ডেটা কালেকশন করতে হবে। আচ্ছা, কেউ একজন বোধহয় বলছিল প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা, এটার মানে একটু কেউ যে বলছিল একটু বলবে, হোয়াট ইজ প্রাইমারি ডেটা এন্ড হোয়াট ইজ সেকেন্ডারি ডেটা? স্যার আমি বলছিলাম, বলতে গিয়ে আর কি বলছিলাম সেই সময়। বলো বলো। স্যার প্রাইমারি ডেটা যেটা অ্যাকচুয়ালি আমরা ফিল্ডে গিয়ে সরাসরি যে ডেটাটা কালেক্ট করি, সেটা প্রাইমারি ডেটা। মানে আমি খুব সিম্পলি বলছি স্যার। বলো, ঠিক আছে। আর সেকেন্ডারি ডেটা থ্রু ম্যাগাজিন বা বুকস বা জার্নাল যে পাই কিছু হেল্প সেখান থেকে, সেটা আমি সেকেন্ডারি ডেটা, সেই হেল্পটা নিতে পারবো। ঠিক আছে, তুমি বলে খুব সহজে বলছো, মানে এটা কঠিন করে আর কি করে বলবে? না স্যার, মানে আমি খুব সিম্পলি বলছি আর কি। আর সিম্পলি আর কি জটিলতা আনবে? এটাই তো সিম্পল, এটাই তো মানে। হ্যাঁ স্যার। তার মানে বলা যেতে পারে একটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ডেটা, ফার্স্ট হ্যান্ড আমি ডিরেক্টলি আমি ডেটা কালেকশন করছি। আর একটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড নয়, সেকেন্ড হ্যান্ড ডেটা, কেউ একটা ডেটাটাকে কেউ নিয়ে রেখেছে, আমি সেখান থেকে ডেটাটা নিয়েছি। যখন তোমার নিশ্চয়ই জানো, আমি সেন্সাস থেকে ডেটা নিয়ে রিসার্চ করতে পারি না? পারি কি পারি না? তাহলে সেই ডেটাটাকে আমি কি বলবো, দিস ইজ নট প্রাইমারি ডেটা, ইট ইজ সেকেন্ডারি ডেটা। সেকেন্ড হ্যান্ড বলে না, সেকেন্ডারি ডেটা বলে। আমি বোঝানোর জন্য সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড বলছি। ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তো এইভাবে রিসার্চে ইউজ করি না আমরা, সেকেন্ডারি ডেটা বলি। এই সেকেন্ডারি ডেটাকে আরেক ধরনের ডেটা বলে, কি নাম হতে পারে বলো তো? একটা ডেটার নাম, একটা খুব সুন্দর নাম আছে, এবং সোশ্যাল সায়েন্সে এই নামটাকে সুন্দর ইউজও করা হয়। কি বলে তাকে? সেকেন্ডারি বা সেকেন্ড হ্যান্ড না বলে, এবং সেই নামটা আমার খুব পছন্দ। ইনডাইরেক্ট ডেটা? না, তা বলে না, ডিরেক্ট ইনডাইরেক্ট বলে না। ঠিক আছে, তোমার সেন্স বুঝতে পেরেছি, তুমি ওই মানে আনতে চাইছো। টার্সিয়ারি? না, tertiary is another type of data, primary, secondary and tertiary, and this is related to some historical research. This is called existing data. Clear কি বলতে চেয়েছি? Yes, sir. This is called existing data. That means one is primary data and second is existing data. Already dataটা exist করে, সেটাকে নিয়ে আমি কাজ করছি। সেন্সাসের ডেটা, সেটা নিশ্চয়ই এক্সিস্টিং ডেটা, আমি তো ডেটাটা তৈরি করিনি। এবার প্রশ্ন হচ্ছে, এই ডেটা কালেকশন যখন আমি করব, তার মানে ধরে নেওয়া যাক যে আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ করব। যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ করি, তাহলে আমার নিশ্চয়ই কোয়ান্টিটেটিভ ডেটা লাগবে।
তাহলে এই কোয়ান্টিটিভ ডেটা আমি এক্সিস্টিং ডেটা থেকে নিতে পারি, সেকেন্ডারি, নাহলে আমাকে প্রাইমারি ডেটা নিতে পারি, মানে একদম স্যাম্পলের কাছ থেকে নিতে পারি। তাহলে স্যাম্পলের কাছ থেকে যখন আমি প্রাইমারি ডেটা হিসাবে আমি এটাকে নেব, কিভাবে নেব? মনে রাখবে আমি কোয়ান্টিটেটিভ ডেটা চাই এবং প্রাইমারি সোর্স থেকেই চাই, মানে একদম ডিরেক্ট স্যাম্পলের কাছ থেকে চাই, ফার্স্ট হ্যান্ড ডেটা। তাহলে আমি কিভাবে পাবো? কিভাবে পাবো? স্কেল ইউজ করে। স্কেল, তার মানে ব্রড টার্মে বললে কি দাঁড়াবে, যে কোনো না কোনো টুল আমাকে ইউজ করতে হবে, টুল, তাই তো? বা স্কেল, যেটাকে স্কেল বলছো, তো স্কেলের সবচেয়ে ব্রডার টার্ম কি? সবচেয়ে Tools. ব্রডার টার্ম কি? টুলস। টুলের থেকে ব্রডার টার্ম আছে এখন ইউজ করা হয়, আর একটা ব্রডার টার্ম আছে, এবং সেটা হচ্ছে রিসেন্ট টার্ম, আপডেটেড আর একটা টার্ম আছে, জানো কিছু নাম তার? যেটা স্কেল বলছো, স্কেল, স্কেল তো আমরা সবসময় বলি না। ধরো আমরা বলি, আমরা কি বলি, আমরা কি যেমন আমি বলছি অ্যাটিটিউড স্কেল বলি, তাই না? Yes, স্কেল, অ্যাটিটিউড স্কেল, কিন্তু সবকিছু স্কেল না, কোনো কোনো ক্ষেত্রে আমরা টেস্টও বলি। তাহলে আমরা প্যারামিটার কি? হ্যাঁ, প্যারামিটার? না না, প্যারামিটার তো অন্য জিনিস। এই মুহূর্তে রিসার্চ মেথোডোলজিতে এই মুহূর্তে টুল না বলে সেটাকে ইউজ করা হয় ইনস্ট্রুমেন্ট। এটাকে বলে রিসার্চ ইনস্ট্রুমেন্ট, রিসার্চের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, ঠিক আছে, যেটাকে আমরা নর্মালি বলে থাকি ডেটা গ্যাদারিং টুল। তাহলে নিশ্চয়ই আমার একটা টুল ডেভেলপ করতে হবে। তাহলে সেটা কোশ্চেনার হতে পারে, ইন্টারভিউ হতে পারে, ডেটিং স্কেল হতে পারে, অনেক কিছু হতে পারে। সেটা সেই টুলটা কিরকম হবে? নিশ্চয়ই সেটা ক্লোজ এন্ডেড হবে, নাহলে আমি কোয়ান্টিটেটিভ ডেটা পাবো না। যদি আমি ওপেন এন্ডেড করি তাহলে আমি পেয়ে যাবো কোয়ালিটেটিভ ডেটা, তাহলে আমার স্ট্যাটিস্টিক্স লাগবে না। তাহলে যদি আমি ভাবি আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ করব, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ইউজ করব, তাহলে যে টুলটা আমি ইউজ করব সেই টুলটা অবভিয়াসলি হতে হবে ক্লোজ এন্ডেড, তার মানে কোশ্চেন থাকবে এবং তার এগেনস্টে অপশন থাকবে, স্যাম্পল অপশনে টিক মারবে, সেখান থেকে আমি স্কোরিং করে আলটিমেটলি নাম্বারিং দেবো। তাহলে এই যে ডেটা কালেকশন, যদি আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করতে চাই, যদি আমি কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করতে যাই, তাহলে আমার যে টুলটা লাগে তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার টুল হচ্ছে কি? এটা লাগবে না, ওটা বলেই দিয়েছি, এটাকে আমরা বলি কোশ্চেনিয়ার। এটা আমরা জানো তো নিশ্চয়ই, কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ারের সহজ কথা কি? হোয়াট ইজ কোশ্চেনিয়ার? বলো, হোয়াট ইজ কোশ্চেনিয়ার? স্যার কোশ্চেনিয়ার বলতে আমরা বুঝি যে গবেষক যখন তার উদ্দেশ্য পূরণের জন্য সমস্ত প্রশ্নগুলো করবে, সেই প্রশ্নগুলোকে নির্দিষ্টভাবে সাজিয়ে তার মানে আর কি যার কাছে জিজ্ঞাসা করবে তার কাছে উপস্থাপনা করা হয়, তাকে কোশ্চেনিয়ার বলা হয়। Very simply, questionnaire refers to sum of questions, sum মানে যোগফল, সামেশন। কোশ্চেনার হচ্ছে, বাংলা করা হয় এটাকে, কোশ্চেনার হচ্ছে প্রশ্নগুচ্ছ, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন এক জায়গায় করে যখন আমরা কোনো একটা পারপাসে তৈরি করি, সেটা হচ্ছে কোশ্চেনিয়ার। তাই এই যে কোশ্চেনিয়ার আমার, তার মানে এই যে যখন আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ করব, তখন একটা কোশ্চেনিয়ার ফ্রেম হবে একরকম ভাবে। আমাকে একটু ভেবে ভেবে উত্তর দেবে এটা, যে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যখন আমি কোশ্চেনিয়ার ডেভেলপ করবো, কোশ্চেনিয়ার মানে কি? সামেশন অফ কোশ্চেন্স বা সামেশন অফ আইটেমস। কোশ্চেন না বলে আমরা অনেক সময় আইটেম বলি, ঠিক আছে? সবসময় তো কোশ্চেন মার্ক দিয়ে সমস্ত কোশ্চেন শেষ হয় না, অনেক সময় আইটেমও হয়। অ্যাটিটিউড স্কেল আগের দিন বলেছিলাম, এবং অ্যাটিটিউড স্কেল আমরা যেটা বলেছিলাম সেটা আগে ব্যাক হয়, তাহলে বুঝতে পারবে। More time should be provided for coursework. এটা এই যে তার এগেইনস্টে আমি তিনটে অপশন দিয়েছি, এগ্রি, আনডিফাইন্ড এন্ড ডিসএগ্রি। এই যে লেখা আছে মোর টাইম শুড বি প্রোভাইডেড ফর কোর্সওয়ার্ক, ইজ ইট এ কোশ্চেন? এটাকে আমি অ্যাকচুয়ালি বলতে পারি কি এটা কোশ্চেন বলবো? আইটেম নো স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি বলি এটাকে? কমন টার্ম এটা হচ্ছে আইটেম, ঠিক আছে? আইটেম বলি আমরা, মনে রাখবে, কোশ্চেন বলি না, আইটেম বলি। তাহলে কোশ্চেনিয়ার কি? এরকম আইটেমের সামেশন। এবং নিশ্চয়ই তুমি এটা বুঝতে পারো, এটা বুঝতে পারছো নিশ্চয়ই, যে কোন ধরনের কোশ্চেনিয়ার ডেভেলপ করা কষ্ট, কোয়ালিটেটিভে কষ্ট না কোয়ান্টিটেটিভে কষ্ট?
মানে কষ্ট বলতে এই সেন্সে বলছি, অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি কমপ্লেক্স টু ডেভেলপ কোশ্চেনিয়ার? ইজ ইট ইন কেস অফ কোয়ালিটেটিভ রিসার্চ অর ইন কোয়ান্টিটেটিভ রিসার্চ? কোন স্যার রিসার্চে ক্লোজ কোশ্চেনিয়ারে সবচেয়ে বেশি প্রবলেম হবে। প্রবলেম হবে? ভেরি গুড। কারণ হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনে তো প্রবলেম নেই, আমি তো একটা কোশ্চেন দিয়ে ছেড়ে দেবো, একটা সিঙ্গেল কোশ্চেন দিয়ে ছেড়ে দিলাম, তুমি কি প্রবলেম ফেস করে বলে ফেলো, ব্যাস সে লিখতে শুরু করে দেবে। এই কোশ্চেন তৈরি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আমি কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য যখন আমি কোশ্চেনার তৈরি করব ক্লোজ এন্ডেড, তখন সেই কোশ্চেন ডেভেলপ করা বা আইটেম ডেভেলপ করা কিন্তু বেশ কঠিন। এবং এই কোশ্চেনার ডেভেলপ করার কতগুলো প্রিন্সিপলস আছে। এবং তোমরা যারা যারা আর কি মনে মনে ভেবে নিচ্ছ যে আমি যে রিসার্চটা করব সেটাতে আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করব এবং আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ করব, এবং তাদের প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই একটা কোশ্চেনার ডেভেলপমেন্টের একটা প্রসঙ্গ আসবে। মানে ইউ উইল হ্যাভ টু ডেভেলপ কোশ্চেনিয়ার। তাহলে এই কোশ্চেনিয়ার কনস্ট্রাকশনের কতগুলো প্রিন্সিপলস আছে, এবং সেই প্রিন্সিপলস গুলো বেশ ইন্টারেস্টিং। এবং যারা যারা আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করব এবং স্ট্যাটিস্টিক্স ইউজ করতে চাই, তাদের সেই প্রিন্সিপল গুলোকে একটু জানার প্রয়োজন। আমি জাস্ট একটা বই আছে, এই বইটা দেখতে পারো, জনসন অ্যান্ড ক্রিস্টেনসনের বইটা যদিও এডুকেশনাল রিসার্চের বই, জনসন অ্যান্ড ক্রিস্টেনসন হিসাবে অনেক সময় এটার সফট কপিও পাওয়া যায়, ঠিক আছে। সেখানে হাউ টু কনস্ট্রাক্ট এ কোশ্চেনিয়ার বলে 15 প্রিন্সিপলস এর কথা বলা হয়েছে। 15 প্রিন্সিপলস আর কোশ্চেনিয়ার কনস্ট্রাকশন, এবং ভীষণ ইম্পর্টেন্ট। যদি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যাই, যদি আমরা স্ট্যাটিস্টিক্স ইউজের ক্ষেত্রে যাই, তাহলে যদি আমাদের কোনো কোশ্চেনিয়ার ডেভেলপ করতে হবেই কিন্তু, ঠিক আছে। তুমি যদি এক্সিস্টিং ডেটা নিয়ে কাজ করো আলাদা ব্যাপার, এক্সিস্টিং ডেটা নিয়ে খুব কম ক্ষেত্রেই আমরা রিসার্চ করি। হয়তো একটা পোর্শনের জন্য আমি এক্সিস্টিং স্ট্যাটিস্টিক্স বা এক্সিস্টিং ডেটা নিই, বাদ বাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোশ্চেনিয়ার ডেভেলপ করে ডেটা কালেক্ট করে সেখান থেকে আমরা ইন্টারপ্রিট করি বা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন করি। এই যে 15টা প্রিন্সিপলস আছে, দিস 15 প্রিন্সিপলস আর ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ অর কনস্ট্রাক্ট এ কোশ্চেনিয়ার। আমরা জাস্ট একটুখানি ওভারভিউ করতে করতে যাব যে প্রিন্সিপলস গুলো কি আছে। কারোর কি কোনো আন্দাজ আছে এই প্রিন্সিপলস গুলো? বলো, আন্দাজে বলো। একটা কোশ্চেনিয়ার যদি আমি ডেভেলপ করতে যাই, ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ার, তাহলে এই কনসিডারেশন বা এই আন্ডারস্ট্যান্ডিং বা এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট একটু আন্দাজ করো, 2 মিনিট সময় নাও, 2 মিনিট সময় নাও, নিয়ে তোমার খাতার সামনে যে নোটবুকটা আছে সেখানে একটা বা দুটো পয়েন্ট লেখো যে আমার মনে হয়েছে এই জিনিসটা মাথায় রেখে কাজটা করা উচিত। আফটার 2 মিনিটস বলো, তারপরে আমি ডিসকাস করা শুরু করব। এখন বলবে না কেউ? আমি ঘড়ি দেখি, এখন বাজে হচ্ছে 35, 37-এ গিয়ে আমি তোমাদের একটু জিজ্ঞেস করবো। নিশ্চয় আমি কি বলতে চেয়েছি পরিষ্কার? এই কোশ্চেনিয়ার কনস্ট্রাকশনের বা কোশ্চেনিয়ার ডেভেলপমেন্টের there should be some consideration or some principles or some rules. According to you, what are the rules? ট্রাই করো একটা বা দুটো ভাবতে, তারপর আমি জিজ্ঞেস করবো, তখন বলো।
ওকে, কেউ বলতে চাইলে বলো। স্যার বলো। স্যার কোশ্চেনের ফর্ম করার সময় ল্যাঙ্গুয়েজের একটা বিশাল ভূমিকা থাকবে আর কি। কি করতে হবে, কি বিকজ করতে হবে, আমি তার জন্য কি করতে হবে, তাহলে কি করবে তুমি? মানে আমি এরকম কোশ্চেন ইয়ার ফর্ম করব না যেখানে গ্রামাটিক্যালি যেটা মানে যেখানে গ্রামাটিক্যালি ভুল হোক বা এরকম কোনো আচ্ছা, কোশ্চেন তার মানে তুমি বলতে যেগুলো চাইছো মানে যে এমন কোশ্চেন ফ্রেম করবে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে, অর্থাৎ সেখানে হ্যাঁ স্পেলিং তার সাথে স্পেলিং ল্যাঙ্গুয়েজটা যেন সিম্পল হয়, সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে সিম্পল হয়। ওকে, বুঝতে স্যাম্পল ল্যাঙ্গুয়েজ সিম্পল হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজের যে গ্রামাটিক্যাল পোর্শন কিংবা স্পেলিং সেগুলো যেন সব ঠিকঠাক থাকে। ওকে, বুঝে গেছি। ইয়েস। তুমি তুমি ছেড়ে দাও, অন্য কেউ ট্রাই করো, আর কেউ বললে বলো। এটা 1 নম্বর পয়েন্ট ধরে নিলাম। এবার আমি নিশ্চয়ই ডিসকাস করবো, দেখুন দেখবে তোমার পয়েন্ট আসছে কিনা, আসলে বুঝবে হ্যাঁ তোমার পয়েন্ট ঠিক আছে। আর কে কিছু বলবে? হ্যাঁ স্যার, স্যার বলো, নাম বলো, কে বলছো, নাম বলো, রিপম্পল স্যার। বলো। বলছিলাম স্যার কোশ্চেনিয়ার গুলো আমাকে হায়ারার্কিক্যালি অ্যারেঞ্জ করতে হবে না পার্টিকুলার ওয়ে, মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। হায়ারার্কিক্যালি মানে? হায়ারার্কি মানে স্যার যাকে আমি প্রশ্ন করব, যাতে যেমন কোন একটা বিষয় হোক বা তার নামটা যাতে আগে থাকে, এরকম না হয় তার বয়সটা আগে আছে, ম্যারিটাল স্ট্যাটাস আগে, নামটা পরে, মানে সিকোয়েন্সটা যেন হায়ারার্কিক্যালি অ্যারেঞ্জড হয়। আচ্ছা, হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জ কি করে হবে, মানে কোনটা আগে আসা উচিত, নামটা, তারপরে কি আসা উচিত, জেন্ডার না এজ? নাম, তারপরে হয়তো জেন্ডার, তারপরে হয়তো বললে হবে না, তুমি তুমি যদি বল, তুমি তোমাকে ঠিক করতে হবে। আমি নাম আগে রাখলাম, এরপরে জেন্ডার আসা উচিত না বয়স আসা উচিত? বয়স আসা উচিত স্যার। কেন জেন্ডার, জেন্ডার আগে আসলে কি প্রবলেম? আমি লিখলাম বয়স, তারপরে জিজ্ঞেস করলাম তোমার, তুমি মানে বয়স, তুমি মেল না ফিমেল, আমি এটা আগে লিখে পরে যদি জিজ্ঞেস করতাম তোমার বয়স কত, তাহলে অসুবিধা কি হতো? স্যার কিছু জিনিস তো আমরা মানে অবজার্ভ করেই নিতে পারি আর কি। না, আমি তো অবজার্ভ করবো না, আমি তো কোশ্চেনার ডেভেলপ করছি, আমি অবজার্ভ করবো কেন? সে তো উত্তর দেবে, আমি তো লিখবো না। ইট ইজ এ কোশ্চেনিয়ার, এবং রিসার্চার কি করবে, এই কোশ্চেনারটা স্টুডেন্টের উপর অ্যাপ্লাই করবে, তাহলে সে তো অবজার্ভ করবে না, কেন অবজার্ভ করতে যাবে সে? স্টুডেন্ট অ্যান্সার দেবে, মানে স্যাম্পল অ্যান্সার দেবে, তাহলে আমি অবজার্ভ করতে যাবো কেন? স্যার রিপনকে কনফার্ম করতে দাও। রিপন নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোশ্চেনিয়ার তো প্রশ্নগুচ্ছ, তাহলে আমি তো এটা স্যাম্পলের উপর অ্যাপ্লাই করবো, তা আমি তাহলে অবজার্ভ করতে যাবো কেন? অবজারভেশন তো আরেক ধরনের টুল, কোশ্চেনের এক ধরনের টুল, অবজারভেশন আরেক ধরনের টুল। আমি যখন অবজার্ভ করব তখন তো আমি সেটাকে নোট করব, আমি লিখবো হ্যাঁ এর নাম এই, এর বয়স এত, এর জেন্ডার এইটা, কিন্তু আমি তো স্টুডেন্টকে দিচ্ছি লিখতে। তাহলে আগে বয়স দেবো না আগে জেন্ডার দেবো, কোনটা আগে দেবো আর কোনটা পরে দেবো, কি মনে হয়? এরকম কোনো রুলস আছে কিছু? আমার জানা নেই অন্তত। এরকম কোনো রুলস থাকবে যে আগে বয়স পরে জেন্ডার দেওয়া উচিত, কিংবা আগে জেন্ডার পরে বয়স দেওয়া উচিত? তোমার কি মনে হয় কিছু রুলস আছে? ওকে, চিন্তা করলাম আর কি যে আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, তোমার হ্যাঁ করা যায় তাহলে এইটা না, প্রশ্ন হচ্ছে যে এটাকে এটা মানে এটা কিসের হায়ারার্কি, বেসড অন হুইচ লজিক, কি লজিকে এই হায়ারার্কি তৈরি হয়েছে? এটাকে এই ইনফরমেশন গুলোকে আমরা কি বলি, ডেমোগ্রাফিক ইনফরমেশন, কিংবা বাড়ি কোথায়, গ্রামে না শহরে, ঠিক আছে, তোমার বাড়িতে কজন মেম্বার আছে, এটসেট্রা জিজ্ঞেস করলাম। এই হায়ারার্কিটা মেনটেন করার জন্য কোনো রুলস রেগুলেশন আছে কোথাও? ওকে ঠিক আছে, পরে আলোচনা করবো। আরটাকে বলতে চাইছিল, বলো। স্যার আমি কোয়েশ্চেন বলবো? গুলো আচ্ছা, আগে 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 ফিমেল যে বলো, সে বলো, সে আগে বলার আচ্ছা, চেষ্টা করেছিল। স্যার বললাম যে মানে আমাকে মানে আমি খুব স্পষ্ট কোয়েশ্চেন গুলো করতে হবে যাতে সে কনফিউজ না হয়ে যায় এরকম। ওকে, তাহলে আরেকটা হলো যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র সিম্পল নয়, ল্যাঙ্গুয়েজটা খুব প্রিসাইজ হতে হবে। হ্যাঁ, ঠিক এবং আছে, সে যেন কনফিউজ না হয়ে যায়। তার মানে প্রিসাইজ হতে হবে, ক্লিয়ার হ্যাঁ, সিম্পল একদম ক্লিয়ার ক্লিয়ার। এন্ড প্রিসাইজ। ওকে ঠিক আছে, আর ইয়েস কিছু স্যার। বলবে? আরেকজন কেউ বলতে চাইছিল, বলো। হ্যাঁ স্যার, আমি দুটো কথা বলছি। একটা প্রথম হচ্ছে যে স্যার, একটু আগে যে হায়ারার্কি বিষয়টা বলছিল স্যার, সেটা কি কোনো স্ট্র্যাটিফাইড ওয়েতে আমি কি সাজিয়ে নিতে পারি, মানে স্ট্র্যাটিফাইড স্যাম্পল যেটাকে বলছিলেন স্যার, যে এজ, সেক্স বা জেন্ডার, এই ওয়েতে আগে সাজিয়ে নিলাম কোয়েশ্চেনটা, সেটা একটা করতে পারি। আর একটা আমি দৃষ্টান্ত স্বরূপ যদি কোনো কোয়েশ্চেন রাখতে চাই, ধরুন স্যার আপনি এসটির কথা বলছিলেন, প্রবলেম অফ এসটি, তো আমি সেই এরিয়াতে গিয়ে এসটিদের কোনো সরকারি স্কিমের কথা আমি তার সুবিধাটা পাই কিনা, সেই স্কিমের সুবিধাটা পাই কিনা, সেখানে ইয়েস অ্যান্ড নো দিয়ে আমি স্টার্ট করলাম ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনে। এবার যদি সে ইয়েস বলে, তো সেক্ষেত্রে ইয়েসটা মানে কি ধরনের সুবিধাগুলো পাই, ইকোনমিক নাকি সোশ্যাল নাকি এডুকেশনাল নাকি ফুড, দিয়ে যদি বলে ইকোনমিক,
তাহলে আমি ইকোনমিক থেকে যে সুবিধাগুলো হয় সে বুঝতে এসটির পেরেছি। ক্ষেত্রে মানে এটাকে হকার এটাকে সাপোর্ট এগুলো কন্যাশ্রী বা এগুলোকে ভালো করে শুনবে। এগুলোকে বেসিক্যালি এগুলোকে আমরা অনেক সময় বলি ইট ইজ কল্ড প্রবিং কোশ্চেন। প্রবিং কি স্যার? প্রবিং 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 PROBING PROBING প্রবিং কোশ্চেন। প্রবিং প্রবিং এই Thank you, প্রবিং sir. কোশ্চেন মানে হচ্ছে যে একটা কোশ্চেন মানে এটা হচ্ছে আস্তে আস্তে ডেপথে ঢোকা, একটা কোশ্চেন থেকেই আর কি ডেপথে ঢোকা। ধরো তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তোমার নাম বলো। আমার নাম দেবব্রত দেবব্রত। সারনেম কি? প্রামাণিক, প্রামাণিক। বাড়ি কোথায়? মালদা, ইংলিশ মালদা। বাজার মিউনিসিপ্যালিটিতে। আচ্ছা, নিজের বাড়ি না ফ্ল্যাটে থাকো? স্যার নিজের বাড়িতে থাকি। নিজের বাড়িতে। তোমার বাড়ি দোতলা না একতলা? দেখো তোমাকে প্রোব করছি কিন্তু, এটাকে প্রোব হ্যাঁ, করা স্যার। বলে। একতলা বাড়ি, স্যার। দিস ইজ কল প্রবিং কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু আচ্ছা। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে আর একটা কোশ্চেনের লিঙ্ক আছে এবং সেই লিঙ্ক রেখে রেখে আমি ইন ডেপথে ঢুকছি। কিন্তু আমি এটা নাও ঢুকতে পারতাম, নাও থেকে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারতাম যে তোমার নাম কি বলো, তারপরেই চলে গেলাম তোমার বয়স কি বলো। এগুলো এগুলো প্রবিং নয়, একটার সঙ্গে একটা লিঙ্কটা সবসময় থাকবে তার মানবেই। তুমি একটা বলতে চাইছো যে আমি এরকম কোশ্চেন করতে পারি যেটা লিঙ্কড কোশ্চেন, যে একটা কোশ্চেন সেটাকে আমি আবার সেই কোশ্চেনের ভিতরে ঢুকবো, তার কোশ্চেনের ভিতরে আরো ঢুকবো, তার কোশ্চেনের ভিতরে আরো ঢুকবো, নো প্রবলেম, সেটা আমি হ্যাঁ, ঢুকতেই পারি। কিন্তু মনে রাখবে প্রত্যেকটাই হিসাবে আমি সেপারেট কোশ্চেনও করতে পারি, তাই না? সেপারেট হিসাবে হ্যাঁ, স্যার। করতে পারি যে তুমি ফেসিলিটি পাও কি না পাও, বললো পাই, যদি পাও তাহলে তুমি কি পাও, করতেই পারি। হ্যাঁ, স্যার। দিস ইজ দা, এটা এটা হায়ার কি বলে না, এটাকে প্রবিং কোশ্চেন বলে। ঠিক আছে, ওকে, রাখা যেতেই পারে। এটা একটা নিশ্চয়ই সিস্টেম রাখার। ওকে, আগে কিছু বলবে? স্যার বায়াসনেস ফ্রি একটা ব্যাপার থাকবে। কোশ্চেনের মধ্যে হ্যাঁ, বায়াসড কোশ্চেন বলতে কি বোঝো? বায়াসড কোশ্চেন বলতে কোনো কোনো জিনিসের উপরে যে আমি এটার উপরেই ফোকাস করতে চাইছি, অন্য কিছুর উপরে ফোকাস করতে চাইছি না, মানে আমি স্যাম্পেলের কাছ থেকে সেই অ্যান্সারটাই বের করতে চাইছি, এরকম একটা। আচ্ছা, ঠিক আছে, এটা একটা নাম আছে, আমি পরে ডিসকাস করবো এটা। বায়াসড মতন একটা নাম আছে, পরে বলবো। আর কে কিছু বলবে? আর কে কিছু বলবে? স্যার একটু 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 এক মিনিট একটু ধরো তো, ধরো একটু, ধরো তো একটু, এক মিনিট। হ্যাঁ বলো, কে কি বলতে চাইছিল বলো। হ্যাঁ স্যার বলছি, চিন্ময় সরকার। হুম। তাহলে স্যার মোটামুটি নোট ডাউন করতে বলেছিলেন, তো দেখলাম আমার নোট মোটামুটি ওদের সঙ্গে মিলে যায়, তবুও আর কি বলছি। যেমন ভাষাটা সহজ হওয়া উচিত যাতে সহজে সে বোঝে। আর স্যার মানে আমার মনে হয় যে কোশ্চেন গুলো লিমিটেড সাইজ হওয়া উচিত, মানে এমন কোশ্চেন না করি যে ছোট 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 ভেঙে ভেঙে যদি আমরা প্রশ্নটা করি তাহলে সে মানে আর কি বুঝতে তার মানে মানে সহজ মানে হবে। মানে কোশ্চেনটা লেন্দি না করে ছোট ছোট করা, তাই তো? হ্যাঁ, তাহলে আর কি ব্যাপারটা সিম্পলও হবে এবং তার বুঝতেও সহজ হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, একই প্রশ্ন বারে বারে রিপিট না করা। রিপিট না করা। আর একটা Okay. হলো সেন্টিমেন্টাল ইস্যু যেন না আসে, যে আমি আচ্ছা, আচ্ছা। ওখানে এমন কোনো কোশ্চেন করব না যেটা খুব সেন্টিমেন্টাল। যেটা খুব ইমোশনাল বা সেন্টিমেন্টাল কিছু চলে আসবে, যেটা যেটা সে উত্তর দিতে খুব অস্বস্তি বোধ করবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে, ভেরি গুড। ওকে, ঠিক এক আছে, কথা এবার আমি স্যার ইমোশনাল রেসপন্সেস অ্যাভয়েড করতে হবে। কিটা 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 অ্যাভয়েড করতে হবে ইমোশনাল রেসপন্স, এটা আমার মতে ইমোশনাল রেসপন্সটাকে কি করতে হবে? অ্যাভয়েড করে চলতে হবে। অ্যাভয়েড করে চলতে হবে, ঠিক আছে, ওকে। এবার আমরা প্রিন্সিপালে আসি। 15টা প্রিন্সিপালস আছে, এখন হাতে আমার মিনিট 15 বা 15-20 মিনিট আছে। দেখা যাক আমি কতটা প্রিন্সিপাল শেষ করতে পারি। এটা ভীষণ ইন্টারেস্টিং বা ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে যে মানে অলমোস্ট ইন অল কেসেস তুমি যদি আর কি স্ট্যাটিস্টিক্স ইউজ করতে চাও, তুমি যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ ইউজ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু কোশ্চেনারে আসতে হবে, ঠিক আছে? কোশ্চেনার উইদাউট কোশ্চেনার তুমি কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স এর দিকে ঢুকতেও পারবে না। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ ফর স্ট্যাটিস্টিক্স ইউজড ইন রিসার্চ বা বলতে পারো কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য। তাড়াতাড়ি শেষ করি। ফার্স্ট প্রিন্সিপাল, প্রিন্সিপাল 1, make sure the questionnaire items match your research objectives.
অর্থাৎ তুমি যে অবজেক্টিভ নিয়ে রিসার্চটাকে করতে যাচ্ছ, কোশ্চেনারের আইটেম যেন সেই অবজেক্টিভটাকেই মেজার করে। আমি একটা এক্সাম্পল দিই। ধরো নাও আমি এটা মাপতে চাই, খুব সহজ, এনভায়রনমেন্টাল নলেজ অফ সেকেন্ডারি স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ডারি স্টুডেন্টদের এনভায়রনমেন্টাল নলেজ মাপতে চাই। রিসার্চার ওয়ান্টস টু মেজার এনভায়রনমেন্টাল নলেজ, অর্থাৎ পরিবেশগত জ্ঞান। আমি এখানে দুটো কোশ্চেন রাখবো, দুটো কোশ্চেন আমি এখানে ফ্রেম করব বা ফ্রেম করেছি। নাম্বার 1, which of the following is an example of non-conventional energy source? Wood, wind, mineral oil and coal. কি মাপতে চলেছি? এনভায়রনমেন্টাল নলেজ, পরিবেশগত জ্ঞান। তাহলে এই কোশ্চেনটা ঠিকঠাক তো? মানে রিসার্চের যে অবজেক্টিভ বা আমি যে অবজেক্টিভ নিয়ে আমি কোশ্চেনার বানাতে চলেছি সেই অবজেক্টিভের সঙ্গে এই কোশ্চেনটা ম্যাচ করে না করে না? নন কনভেনশনাল অবশ্যই করে। অবশ্যই করে। তাহলে এটাকে বলবো দিস ইজ দ্য কারেক্ট কোশ্চেন। ইয়েস স্যার। আরেকটা কোশ্চেন ইয়েস দেখো। স্যার। ওকে, ভেরি গুড। আরেকটা কোশ্চেন দেখো। I carry a bag to buy something in the market. I carry a bag to buy something in the market. আর আমি যখন মার্কেটে কিছু জিনিসপত্র কিনতে যাই তখন আই ক্যারি এ ব্যাগ। তাতে অপশন দেওয়া আছে অলওয়েজ, ভেরি অফেন, সামটাইমস আর নেভার। ঠিক আছে? তাহলে এইটাও কি আমি এটাও আমি বলবো তো এনভায়রনমেন্টাল নলেজের উপর বেস করে কোশ্চেন বানিয়েছি, হ্যাঁ কি না? নো স্যার, নো স্যার, নট রিলেটেড। নট রিলেটেড। দিস ইজ নট রিলেটেড। দিস ইজ নট রিলেটেড টু এনভায়রনমেন্টাল নলেজ, ইয়েস। তাই তো? তাহলে Yes, sir. ইট ইজ রিলেটেড টু হোয়াট কাইন্ড অফ থিংস? এটা কি তাহলে কোনো এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেডই নয় নাকি এটা কিছু? নলেজের না, সঙ্গে এখন related এখানে নয়। ডিপলি প্লাস্টিক ভাবলে ব্যাগ স্যার, যদি হ্যাঁ ইউজ স্যার করে রিলেটেড থাকে, যদি সেই রকম একজন উত্তর দেন। হ্যাঁ বলো, তুমি বলো। যদি বললাম যে এখন যদি প্লাস্টিক ব্যাগ ইউজ করে থাকে, এর পরের কোশ্চেনটা যদি আমার ওই যে আপনি যেটা বললেন প্রবিং কোশ্চেন, এর পরের কোশ্চেনটা যদি হয়ে থাকে যে পরের তুমি পরে ভাববো, আমি এটাকে আগে ভাববো, পরেরটা তো পরের কথা। না, এইটার থেকে তো আমি কিছু বুঝতে পারছি না। তাহলে এটা যে এনভায়রনমেন্টাল নলেজ নয়। নো স্যার। ঠিক আছে, আমি আপত্তি করছি না, তোমার কথায় আপত্তি করছি না, আমি ধরে নিচ্ছি তুমি ঠিকই বলছো। আমি তাহলে অ্যাকচুয়ালি এটা কি মেজার করছে? তাহলে এই কোশ্চেনটা দিয়ে আমি তাহলে কি মেজার করছি? নলেজ তো মেজার করছি না, বুঝলাম। তোমরা সবাই বলছো না না না, অ্যাকচুয়ালি বলো তো কি মেজার করছে এটা দিয়ে? হ্যাবিট। হ্যাবিট। ওকে, আর কেউ কিছু বলবে হ্যাবিট ছাড়া? কাছাকাছি বলছো হয়তো, কিন্তু আমরা হ্যাবিট কথাটা ব্যবহার করি না, অন্য কিছু ব্যবহার করি। অ্যাটিটিউড। অ্যাটিটিউডও নয়, এটাকে আমরা বলি, ভালো করে দেখো, এটাকে বলি এনভায়রনমেন্টাল বিহেভিয়ার, নট নলেজ। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল বিহেভিয়ার। ওকে মানে স্যার। বুঝতে পারছো? এটা বিহেভিয়ার, এটা নট নলেজ, এটা বিহেভিয়ার। যে আমি কি ধরনের আচরণ করি, আমি কি ধরনের বিহেভিয়ার করি, দিস ইজ নট নলেজ। কিন্তু দেখে মনে হবে যে হ্যাঁ এটাও বোধহয় সেই কোশ্চেন। সুতরাং ফার্স্ট প্রিন্সিপল, মেক শিওর দ্য কোশ্চেনিয়ার আইটেমস ম্যাচ ইউর রিসার্চ অবজেক্টিভ। সেকেন্ড প্রিন্সিপল, আন্ডারস্ট্যান্ড ইউর রিসার্চ পার্টিসিপেন্টস। মানে মাথায় রাখতে হবে তো যে আমি কার জন্য কোশ্চেনিয়ারটা বানাচ্ছি, what are the characteristics or age or grade of the sample. ধরো না আমি একটা কোনো কোশ্চেনিয়ার ডেভেলপ করছি ফর এজ গ্রুপ বিটুইন 10 to 12, আর একটা আমি কোশ্চেনার বানাচ্ছি ফর দ্য স্যাম্পল ফর এজ গ্রুপ 20 to 30 বা 22 বা 20 to 25। তাহলে আবার ধরো আরেকটা কোশ্চেন বানাচ্ছি যেটা হচ্ছে ফর এজ গ্রুপ 6 to 7। তাহলে এখানে কিছু পার্থক্য আসবে তো নাকি? কিসের পার্থক্য আসবে? যত অ্যাডাল্টে দিকে যাবে, যত তুমি তত বড়র দিকে অ্যানালিটিক যাবে, কোশ্চেন বেশি থাকবে। বেসিক্যালি অ্যানালিটিক না, মেন বেসিক্যালি হচ্ছে যে যত উপরের দিকে যাবে তত ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভালো হয় বলে তুমি কঠিন কঠিন শব্দ, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারবে। যখন তুমি ক্লাস 6-7-এ যাবে তখন কিন্তু সেন্টেন্স লেন্দি হবে না, সেন্টেন্স সিম্পল হবে এবং সেন্টেন্সটা সহজ, সব জায়গায় হবে। তাহলে তোমাকে নিশ্চয়ই বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ড ইউর রিসার্চ পার্টিসিপেন্টস, যারা তোমার স্যাম্পল, তাদের দিকে তাকিয়ে তোমাকে কোশ্চেন বানাতে হবে। এই পরের লাইনটা দেখো, লাইনটা ইন্টারেস্টিং। রিমেম্বার দ্যাট
পার্টিসিপেন্টস, নট ইউ অ্যান্সার দ্য আইটেমস। ভালো করে মনে রাখবে, তুমি অ্যান্সার দেবে না, দেবে হচ্ছে ডিসকাস পার্টিসিপেন্টরা। সুতরাং কোশ্চেন যেন তার দিকে তাকিয়ে তৈরি করা হয়, তুমি তোমার দিকে তাকিয়ে কোশ্চেন তৈরি করবে না। রিসার্চার ভাবে ঠিক আছে আমি কোশ্চেন বানিয়ে দিলাম, স্যাম্পল তো নিশ্চয়ই অ্যান্সার দিতে পারবে, কিন্তু ভাববে যে তুমি অ্যান্সার দিচ্ছ না, অ্যান্সার তো দিচ্ছে হচ্ছে পার্টিসিপেন্ট বা স্যাম্পলরা, তো তার দিকে তাকিয়ে কোশ্চেন বানাতে হয়। নেক্সট, প্রিন্সিপল 3, ইউজ ন্যাচারাল অ্যান্ড ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ। ইউজ ন্যাচারাল অ্যান্ড ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে, তুমি সোশিওলজি পড়ো, তুমি কতগুলো তোমার কাছে টেকনিক্যাল টার্ম আছে যেটা আমি জানি না। আমি এডুকেশনের টিচার বা এডুকেশনের রিসার্চার, আমি কিছু টার্ম জানি যে টার্মগুলো তুমি জানো না। কিন্তু আমি যখন স্যাম্পলের উপর অ্যাপ্লাই করছি, রিসার্চ পার্টিসিপেন্টের উপর অ্যাপ্লাই করছি, তারা সোশিওলজি স্টুডেন্টও নয়, তারা এডুকেশনের স্টুডেন্টও নয়। তাই আমরা এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করব না যে ল্যাঙ্গুয়েজটা পার্টিকুলার গ্রুপ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। সেখানে বলা হয়েছে ইউজ ন্যাচারাল অ্যান্ড ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ। একটা এক্সাম্পল দিই, তোমাকে জিজ্ঞেস করছি, তোমাদের জিজ্ঞেস করছি, ডু ইউ থিঙ্ক দ্যাট ইউর টিচার ট্রাইজ টু ফলো কনস্ট্রাকটিভিস্ট প্রিন্সিপল? উত্তর দাও, তোমরা উত্তর দাও, হ্যাঁ কি না, ভেবে নি উত্তর দাও। ডু ইউ থিঙ্ক দ্যাট ইউর টিচার ট্রাইজ টু ফলো কনস্ট্রাকটিভিস্ট প্রিন্সিপল? কি উত্তর দেবে, হ্যাঁ কি না, ইয়েস কি নো? ইয়েস স্যার। ইয়েস। আর কে কিছু বলবে? ইয়েস স্যার। ইয়েস স্যার, ওকে। আর কে কিছু বলবে? ডু ইউ নো হোয়াট ইজ কনস্ট্রাকটিভিস্ট প্রিন্সিপল? জানো? নো স্যার। তাহলে তুমি কি করে ইয়েস বলছো? স্যার, যখন আমি বলবো, বলো। যখন কোনো একটা বিষয় মানে তার একটা সঠিক গঠন কাঠামো এবং একদম ভুল, নীতি একদম ভুল, একদম ভুল। কনস্ট্রাকটিভিটি প্রিন্সিপল মানে তা নয়। এটা একটা টেকনিক্যাল টার্ম ফর এডুকেশনাল পারপাসের। এই কনস্ট্রাকটিভিস্ট প্রিন্সিপলের মানেই হচ্ছে এটা, যখন স্টুডেন্টরা নিজে নিজেই শেখে, টিচার তাকে হেল্প করে। এই প্রিন্সিপলটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট প্রিন্সিপল। টিচার ক্লাসরুমে বেশি পড়াবে না, স্টুডেন্টরা নিজেরাই পড়ে নিজেরাই শিখবে, টিচার তাকে মাঝে মাঝে হেল্প করবে। দিস ইজ কনস্ট্রাকটিভ প্রিন্সিপল। তাই দেখো, এই টার্মটা কনস্ট্রাকটিভিস্ট কথাটা, এটা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত নয়, বিল্ডিং কনস্ট্রাকশন বা কোনো লেসন কনস্ট্রাকশন না। কনস্ট্রাকটিভিস্ট এটা একটা ফিলোসফি, ফিলোসফিটার নাম হচ্ছে কনস্ট্রাকটিভিজম। তোমরা খুলে দেখতে পারো, কনস্ট্রাকটিভিজম একটা ফিলোসফি, যেখানে বলা হচ্ছে স্টুডেন্ট কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ and teacher helps them to construct the knowledge. আমি আরেকটা কথা বলি, আরেকটা এক্সাম্পল দিই। ডু ইউ থিঙ্ক টপ ডগ ফেনোমেনা ইজ এ রিয়ালিটি ইন ইউর স্কুল? উত্তর দাও। ডু ইউ থিঙ্ক টপ ডগ ফেনোমেনা ইজ এ রিয়ালিটি ইন ইউর স্কুল? তুমি যখন স্কুলে পড়েছো, যে স্কুলে তুমি ছিলে, সেখানে টপ ডগ ফেনোমেনাটা একটা রিয়ালিটি তোমার মনে হয়? মনে রাখবে, উত্তর দিতে পারবে না, চেষ্টা করো না, উত্তর দিতে পারবে না। কারণ এই যে নিচে আন্ডারলাইন করা আছে, ইট ইজ এ ভেরি টেকনিক্যাল টার্ম, মানে খুবই এটা ভীষণ রকম ভাবে এডুকেশন রিলেটেড টেকনিক্যাল টার্ম, এবং এটা এডুকেশনের ফিল্ডের লোকজনও অনেকে এই টার্মটাকে জানে না, টপ ডগ ফেনোমেনা। তাহলে তোমাদের নিশ্চয়ই সোশিওলজিতে এরকম কিছু টার্ম আছে। তো তুমি যখন কোশ্চেন তৈরি করবে, তখন এই সমস্ত মানে যেগুলো ফ্যামিলিয়ার নয়, এইরকম টার্ম ইউজ করার চেষ্টা করবে না। এগুলোকে আমরা কি বলি? এটাকে বলি জার্গন বলি, জার্গন। জার্গন মানে প্রত্যেকটা সাবজেক্টের কিছু টেকনিক্যাল টার্ম থাকে, যেটাকে বলি জার্গন, এবং সেই সাবজেক্টের লোক ছাড়া সেই জার্গনটা মানুষজন বুঝতে পারে না। তাহলে যখন আমরা নর্মাল পার্টিসিপেন্টের কাছে যাচ্ছি, তখন ট্রাই টু অ্যাভয়েড দিস জার্গনস। জার্গন ইউজ করা উচিত নয়, সবসময় ইউজ করা উচিত ন্যাচারাল অ্যান্ড ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজেস। মনে রাখবে, একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ থাকে, তো একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ থাকে, একটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে? একটাকে বলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আর একটাকে বলে হচ্ছে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। বলো স্যার বললাম, তাহলে ওটা একটু বলে বুঝিয়ে দেন, টপ ডগ ফেনোমেনাটা কি? এটা 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 এডুকেশনাল একটা টেকনিক্যাল টার্ম, তোমাদের না জানলেও চলবে, না জানলেও চলবে, টেকনিক্যাল টার্ম ফর এডুকেশন। তাও বলছো, একটু বলে দিই।
এটা একটা স্টুডেন্টের একটা অদ্ভুত পজিশন হয়, কিরকম হয় সেটা ভালো করে শোনো। ক্লাস 4-এ যে বাচ্চা পড়ছিল, ক্লাস 4-এ প্রাইমারি স্কুলে যে বাচ্চা পড়ছিল, সে হচ্ছে সেই স্কুলের টপ, হ্যাঁ কি না? দাদা, সবাই তাকে দাদা বলে, বলে তো নাকি? ক্লাস 4 তো, হ্যাঁ সবাই তাকে দাদা বলে। প্রত্যেকটা স্টুডেন্ট তার নিচে যারা আছে ক্লাস 1, 2, 3 সবাই দাদা বলে, এবং সে দাদা দাদা ভাবও চলে আসে যে আমি স্কুলের দাদা, আমি সিনিয়র মোস্ট। এই স্টুডেন্টরাই যখন 5-এ ভর্তি হয় তখন তার কি অবস্থা হয়? কি অবস্থা হয় যখন সে ক্লাস 5-এ গিয়ে ভর্তি হয় স্কুলে, হাই স্কুলে, তখন তার অবস্থা কি দাঁড়ায়? চুপচাপ তখন থাকবে সে সবার তো থেকে, হ্যাঁ, মানে আবার আবার কারণ আরে ওখানে আরে টপের জায়গায় বলো, টপ দিয়ে বলো, টপ দিয়ে বলো। সেই পজিশনটা হারাবে, দাদা কারণ তখন যে কি ওখানে আরে গিয়ে তার তখন কি থেকেও গিয়ে সিনিয়ররা পাবে। না না না, তাহলে আবার আবার ভুল করছো। তার থেকে সিনিয়র পাবে কেন? ভালো করে আমি আমার অ্যাঙ্গেলটা বুঝো। যখন সে প্রাইমারি স্কুলে ছিল তখন ছিল টপ, একদম টপ, সে সবারই দাদা, সিনিয়র মোস্ট। যখনই সে প্রাইমারি স্কুলে গেল একদম নিচে চলে আসলো, হ্যাঁ সে হচ্ছে বটনে জুনিয়র, মানে সে আর কি জুনিয়র মোস্ট, জুনিয়র মোস্ট। জুনিয়র মোস্ট। তাহলে তার মধ্যে একটা প্রবলেম তৈরি হয়, ছিলাম সিনিয়র মোস্ট হয়ে গেলাম জুনিয়র মোস্ট। এখানে সবাই আমাকে অবহেলা করে, আমাকে কেউ পাত্তাই দেয় না। ওখানে আবার উল্টো ছিল, ওখানে আছে আমি হচ্ছে টপ ছিলাম, এটা করবি না, ওইটা করবি না, ওইটা করবি না, এই কি করছিস তোরা এখানে, যা এখান থেকে। এবার উল্টো হয়ে গেছে, ক্লাস 5-এ কি উল্টো হয়ে গেছে, ওকে সবাই এসে বলছে এই তুই এখানে কি করছিস, এখান থেকে বাড়া, বেরো এখান থেকে, বেরো। পালা। ব্যাস, পুরো কেসটা উল্টো হয়ে গেল, কোথায় ছিল টপ, কোথায় হয়ে গেল বটম। এই যে ফেনোমেনা, এটাকে বলে টপ ডগ ফেনোমেনা। এটা একটা ওকে স্যার। এটা একটা প্রবলেম স্টুডেন্টদের, কোথায় ছিলাম দাদা হয়ে, কোথায় হয়ে গেলাম সবচেয়ে ছোট। এই যে একটা ক্রিটিক্যাল ফেনোমেনা, এটাকে টপ ডগ ফেনোমেনা বলে। এটা কে বুঝবে বলো? তুমি জানো? তোমার জানতে কোনোদিন এটা? না স্যার জানতাম না। তাহলে এইটা তোমাদের মনে রাখবে। স্যার আর একটু জানতাম না। জানবে না, এটা খুব স্বাভাবিক। মনে রাখবে তোমাদের সোশিওলজিতে এমন অনেক টার্ম আছে যেটা আমি জানি না, এটাও স্বাভাবিক। যদি তোমার সমস্ত টেকনিক্যাল টার্ম আমি জানি, তাহলে তুমি কি জানলে? হ্যাঁ, তাহলে তুমি কি জানলে? তাহলে যদি তোমার টেকনিক্যাল টার্ম সব যদি আমি জেনেই যাই, তাহলে তুমি কি জানলে? তোমাকে এরকম আমি অনেক টার্ম বলতে পারি এডুকেশন রিলেটেড, যেগুলো তুমি একটা মানে বলতে পারবে না। তুমি আমাকে ট্রাই করে দেখতে দেখতে বলো, স্যার আপনি, আপনাকে আমি বলছি একটা টেকনিক্যাল টার্ম, শিওর আপনি মানে জানেন না, বলো একটা শুনি। দেখে জার্গন বলে, একটা জার্গন বলো, তুমি জানো আমি জানি না, আমার না জানারই কথা, কিন্তু আমার না জানারই কথা, বলো। স্যার ভ্যালেন্সটেহেন। এটা কারোর কারোর পার্টিকুলার কোনো ফেনোমেনার নাম, কোনো থিওরির নাম, না কারোর নাম? এটা তো থিওরি স্যার, ওয়েবার, ম্যাক্স ওয়েবারের থিওরি। ম্যাক্স ওয়েবারের নাম জানি আমি, ম্যাক্স ওয়েবারের হ্যাঁ স্যার। ম্যাক্স ওয়েবারের নাম জানি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বোঝা গেল, জিনিসটা বোঝানো গেছে। প্রিন্সিপাল 3, অলওয়েজ স্ট্রাইক। আমি একটা বাংলা একটা জিনিস বলি, তোমাদের মধ্যে কেউ মিদনাপুরের কেউ আছো? এর মধ্যে যারা আছো মিদনাপুরের কেউ আছো? এই 15 জনের মধ্যে কেউ মিদনাপুর থেকে কেউ আছো? স্যার স্যার আমি হচ্ছে মেদিনীপুরে জব করি স্যার, মেদিনীপুরে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি একটা বলি, মিদনাপুরে আমরা যেটা আমাদের নদিয়া বা এই জায়গায় আমরা বলি না থোড়, থোড় কাকে বলি জানি তো? থোড় কাকে বলি? কলা গাছ থেকে যেটা বেরোই, যেটা আমরা খাই রান্না করে, তাকে থোড় বলা হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মিদনাপুরের লোকরা এটাকে কি বলে জানো? না। না স্যার। সেই ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের বলি, তা তুমি সেটা বুঝতেই পারবে না। তারা বলে মাজা, মাজা বলে। যে মাজা মানে আমরা আমরা মাজা বলতে কি বুঝি? বাসন মাজা ছাড়া আর মাজা বলতে কি বুঝি? হ্যাঁ, ম্যাঙ্গো মাজা। মাজা 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 মাজা, নট ভাজা, মাজা, ম্যাঙ্গো মাজা। আচ্ছা, মাজা, ম্যাঙ্গো মাজা, ওকে, ঠিক আছে। ওটা তো একটা কোনো কোম্পানির নাম। এমনি মাজা বলতে কি বুঝি? বাসন মাজা হয়, আর কোনো মাজা হয়? না স্যার। আমাদের হয়তো, কোমরটাকে আমরা মাজা বলি হ্যাঁ অবশ্যই। এক্স্যাক্টলি, মাজা মানে কোমর। তাহলে আমি যদি আচ্ছা, কথাটা হ্যাঁ, ইউজ, মাজা মানে কোমর, তো সবাই জানি মাজা মানে কোমর, আমরা ইউজ করি, মাজা ভেঙে হ্যাঁ। গেছে। তাহলে এই যে শব্দ, তাহলে একটা এই যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ এক এক জায়গায় এক একটা ইউজ করা হয়, সেটা যদি তোমার সামনে ফেলি তুমি তো বুঝতেই পারবে না। নদিয়ার কিছু পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আছে, তুমি কিন্তু সেটা পুরুলিয়ায় বুঝতে পারবে না, পুরুলিয়ার ল্যাঙ্গুয়েজ সেটা এখানে বুঝতে পারবে না। সুতরাং অলওয়েজ ট্রাই টু ন্যাচারাল অ্যান্ড ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজেস। নেক্সট, প্রিন্সিপাল 4,
রাইট আইটেমস দ্যাট আর ক্লিয়ার, প্রিসাইজ অ্যান্ড রিলেটিভলি শর্ট। এই তোমরা যারা ল্যাঙ্গুয়েজের কথা বলছিলে সব এখানে বলা আছে। রাইট আইটেমস দ্যাট আর ক্লিয়ার, প্রিসাইজ অ্যান্ড রিলেটিভলি শর্ট। ছোট হবে, ক্লিয়ার হবে অ্যান্ড প্রিসাইজ হবে। ওকে, যেমন দেখো এটা কোশ্চেন করেছে একটা কুইক কোশ্চেন করা আছে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মুভি হুইচ হ্যাজ এডুকেশনাল ভ্যালু ইজ তারে জমিন পর। হ্যাভ ইউ সিন দিস মুভি? স্যার কি বলো? দেখেছি স্যার। দেখেছি। এই কোশ্চেনটা দেখে মনে হচ্ছে না অনেক রিলেটিভলি এটা লং? এই কোশ্চেনটা রিলেটিভলি লং নয়? ইয়েস স্যার। এই কোশ্চেনটাকে আরো ছোট করে লেখা যেত না? এত ঝামেলা করে না লিখে ছোট লেখা যেত না? আমি কি জানতে চাই তোমাদের কাছে, আমি কি জানতে সেই চাই মুভিটা দেখেছে Have কিনা? you seen তারে the জমিন movie দেখেছে Tare কিনা? Zameen Par? তাহলে আমি এত বড় কোশ্চেন রাখবো না, আমি এরকম ডিরেক্টলি এটা বলতে পারতাম, হ্যাভ ইউ সিন দ্য মুভি তারে জমিন পর, Yes, sir. বাস হয়ে গেল। তোমার যদি মনে হয় যে আমি এত কিছু করব, করার কি দরকার আছে? যত বড় করবে তত কোশ্চেনের আর কি ক্লিয়ারিটি কমে যাবে। সুতরাং অলওয়েজ ট্রাই টু রাইট আইটেমস দ্যাট আর ক্লিয়ার, প্রিসাইজ অ্যান্ড রিলেটিভলি শর্ট। নেক্সট প্রিন্সিপলস, don't use leading or loaded question. Don't use leading question or loaded question. What is leading question? আমি একটা তোমাদের কোশ্চেন করি, তুমি কি উত্তর দাও দেখবো, তোমরা কি উত্তর দিতে চাও দেখবো। এই যে বিভিন্ন আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে ছাত্র বিক্ষোভ দেখি, তার পেছনে না রাজনীতিটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই রাজনীতি ছাত্র বিক্ষোভ তৈরি করার জন্য একটা সাংঘাতিক বাজে প্রভাব ফেলে। কি বলবে, হ্যাঁ কি না? Yes, sir. হ্যাঁ স্যার। একদম স্যার। একদম স্যার, দেখেছো, এটা হচ্ছে তোমাকে আমি না উত্তরের দিকে নিয়ে গেছি, এমন ভাবে কোশ্চেনটা করেছি এই উত্তরটা দিতে বাধ্য হয়েছো। কোশ্চেনটা কিন্তু আমি অন্যভাবে করতে পারতাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে আমি তোমাকে এই কোশ্চেনটা এইভাবেই নিয়ে গেছি এবং তুমি সেখানে উত্তরে হ্যাঁ দিতে বাধ্য হয়েছো। দিনকে দিন আরো কোশ্চেন করছি, দিনকে দিন ছাত্ররা মানে এখন না ছাত্ররা আর টিচারদের সেইভাবে সম্মান করে না। কি উত্তর দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক আছে, আবার তোমাকে লিড করেছে কিন্তু এমন জায়গায় তোমাকে নিয়ে গেছি, তুমি হ্যাঁ বলতে বাধ্য। দিস ইজ কল লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন মানে কোশ্চেনের মধ্যে, যেমন এখানে একটা কোশ্চেন আছে, দেখো একটা কোশ্চেন দেখো, দেখলে বুঝতে পারবে। ডু ইউ এগ্রি উইথ দ্য ফ্যাক্ট দ্যাট স্টুডেন্ট এজিটেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে? ডু ইউ এগ্রি? দেখো তুমি এখানে উত্তর দেবে ইয়েস স্যার, মানে আমি সেইভাবে কোশ্চেনটাকে ফ্রেমই করে দিয়েছি যাতে উত্তর হ্যাঁই আসবে। কোনো সময় টিচার মানে যিনি রিসার্চার, তিনি এমন ভাবে কোশ্চেনটাকে বসান যাতে উত্তর একটা নির্দিষ্ট জায়গায় আসবে বলে মনে হয়, কিন্তু অন্যরকম কোশ্চেন করলে অন্যরকম উত্তর আসতেও পারতো। সুতরাং এটা বলে লিডিং কোশ্চেন, কোশ্চেনকে লিড করে দেওয়া, অর্থাৎ একটা হিন্টস বা ক্লু দেওয়া যাতে আর কি পার্টিসিপেন্ট সেদিকেই উত্তরটা দিতে থাকে। আর লোডেড মানে এইটা যেখানে কন্ট্রোভার্সিয়াল আর ইমোশনাল কিছু কোশ্চেন সেখানে থাকে, কোনো কন্ট্রোভার্সিয়াল কিংবা আনজাস্টিফাইড অ্যাজাম্পশন থাকে। ধরো আর কি তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, এটা খুব খুব ঝামেলার কোশ্চেন, উত্তর হ্যাঁতে বা নাতে দেবে। তুমি কি তোমার ভাই বোনকে আগের মতো এখনো মারো? হ্যাঁ বা না উত্তর দাও। না। না। না স্যার। এর মানে কি বোঝায়? তুমি আগে মারতে, তাই তো, এখন মানো না। Yes, sir. হ্যাঁ সত্যি কথা স্যার। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে ইচ্ছাকৃত ভাবে একটা জিনিস নেওয়া আছে, তুমি না হ্যাঁ, পুশ করছে হ্যাঁ বা না দেওয়ার জন্য। পুশ না, এটা কন্ট্রোভার্সিয়াল আনজাস্টিফাইড করা হয়েছে। তুমি যাই উত্তর দাও না কেন, তুমি খারাপের দিকেই যাবে। নেগেটিভ সাইড মানে আর কি একদম কোশ্চেন নেগেটিভ করা হয়েছে। আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হচ্ছে, স্যার আপনি কি ছাত্রদের আগের মতন এখনো মানেন? এবার দেখো, সে হ্যাঁও বলতে পারবে না, নাও বলতে পারবে না। একদম স্যার। এই ধরনের কোশ্চেন মানে উত্তর দিতেই প্রবলেম তার। তাহলে এই কোশ্চেনের উত্তর দিয়ে আমি ইয়েস নো বলি, তাহলে সে লোক কি করবে? যদি ইয়েস বলে তাহলে কি হবে? আগেও মারতো এখনো মারে।
আর যদি নো বলে তাহলে কি দাঁড়ায়, আগে মারতো এখন মানে না, কিন্তু মারতো সে। এই ধরনের কোশ্চেনকে বলে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, ঠিক আছে, এবং এই ধরনের কোশ্চেন রাখাটা ঠিক না, ঠিক আছে। দিস ইজ কল লোডেড কোশ্চেন। তাহলে কোনো একটা মানুষ একটা ড্রেস পরেছে, কোনো একটা ড্রেস পরেছে, পরে জিজ্ঞেস করছে ডু আই লুক ফ্যাট ইন দিস, মানে আমাকে এটা, এই ড্রেসটা পরে কি আমাকে মোটা লাগছে, তুমি কি উত্তর দেবে? তোমাকে একজন জিজ্ঞেস করছে, তোমার বাড়িতে তোমার খুব পছন্দের লোক তোমাকে জিজ্ঞেস করছে যে এই ড্রেসটা পরে আমাকে কি মোটা লাগছে, কি উত্তর দেবে? হ্যাঁ বা নাই বলবো স্যার। হ্যাঁ বললে দাঁড়াবে মোটা লাগছে, তুমি তো সেটা বলতে চাইবে না। না বললে কি উত্তর আসবে? ও আচ্ছা আচ্ছা, এই ড্রেস পরে মোটা লাগছে না, তাহলে আমাকে এমনি মোটা লাগে, তাই তো? This is one kind of controversial or unjustified assumption বা question. This is called loaded question. মনে রাখবে এখানে একটা ইমোশনাল সাইড আছে এবং এই কোশ্চেন গুলো করাটা বেশিরভাগ সময় ঠিক না। ওকে, নেক্সট, প্রিন্সিপাল 3। প্রিন্সিপাল, এই কোশ্চেনটা দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট স্টুডেন্টস শুড হ্যাভ মোর ক্লাসেস? আচ্ছা, আমি এটা আগে সহজ কোশ্চেন করি একটা, তারপরে তোমাদের এই কোশ্চেনটা আসবো। এই কোশ্চেনটাকে ভাবতে হবে না, ঠিক আছে? ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা এইটা তোমাকে জিজ্ঞেস করা হলো, ধরো তুমি সোশিওলজি তো ধরো না, তুমি ধরো নাও, তুমি নিজেকে ধরে নাও যে তুমি আর কি সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি বাংলার ক্লাস আর ইংরেজির ক্লাস দুটোই আরো বেশি বেশি করে চাও? তুমি বাংলার ক্লাস আর ইংরেজির ক্লাস কি আরো বেশি করে চাও? ছাত্র বা তুমি কি উত্তর দেবে? হ্যাঁ স্যার। কিন্তু কোনো একটা ছাত্র ধরো মনে হয় যে বাংলা ক্লাস বেশি চাই কিন্তু ইংলিশ ক্লাস বেশি চায় না, তাহলে সে কি উত্তর দেবে? বাংলার বেশি হলে ভালো। দেবে কি করে? দেবে কি করে? অপশন তো নেই, এটা তো ক্লোজ এন্ডেড, তো এটা তো ক্লোজ এন্ডেড কোশ্চেন। আচ্ছা আচ্ছা। ধরো কেউ বাড়িতে আনন্দবাজার পড়ে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি আনন্দবাজার আর বর্তমান পড়ো, কি অ্যান্সার দেবে সে? অ্যান্সার ইয়েস আর নোতে হলে অ্যান্সার নেই। তাহলে অ্যান্সার দিতে পারবে না, তাহলে কোশ্চেনটা ভুল। তাহলে আমার Yes, sir. কোশ্চেনটা ভুল হয়েছে, তাহলে আমার কি কোশ্চেন করা উচিত ছিল? ওপেন এন্ডেড করা উচিত। না, কেন হবে আবার সে ওপেন এন্ডেড? অপশন দেওয়া দরকার ছিল স্যার, অপশন। কি খবরের কাগজগুলো অপশনে দেওয়া দরকার ছিল। বাবা, এত অপশন দেওয়া হয়? তাহলে আমি তো আনন্দবাজার আর বর্তমান জিজ্ঞেস করেছি, আমি তো আর কিছু অপশন জিজ্ঞেস করছি না। অপশন রাখা দরকার। তাহলে আর অপশন রাখবো। খবরের কাগজ পড়েন ইয়ে আপনি? খবরের কাগজ পড়েন? এরকম কিছু আরে খবরের কাগজ পড়ি, আমি তো জানতে চাই যে আনন্দবাজার আর বর্তমান সে পড়ে কিনা, তো খবরের কাগজ বলে লাভ কি আমার? আমি তো সার্ভে করতে চাই যে আনন্দবাজারটা আপনার বাড়িতে আছে? আর ব্যাস, এটা করলে হয়ে গেল। বর্তমান বর্তমান কোথায় গেল? ও আচ্ছা স্যার। ভেরি সিম্পল, আমাকে দুটো কোশ্চেন করতে হবে, আমাকে দুখানা বানাতে হবে। আপনি কি আনন্দবাজার কাগজ পড়েন? ইয়েস আর নো। আপনি কি বর্তমান কাগজ পড়েন? ইয়েস আর নো। শেষ হয়ে গেল। আচ্ছা স্যার। আমি যখন ওই আগের কোশ্চেনে যেটা বললাম, তুমি কি চাও তোমার বাংলার ক্লাস আসলে বেশি হোক, ইয়েস নো লিখবে। আর একটা কোশ্চেন রাখলাম, তুমি কি চাও তোমার ইংলিশ ক্লাস বেশি হোক, ইয়েস না নো লিখবে। এবার কি আর প্রবলেম আছে? নো স্যার। এবার কি আর প্রবলেম আছে কিছু? আর নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কেন হচ্ছিল? এই প্রবলেমটাকে কি প্রবলেম বলে জানো? এটাকে বলে ইট ইজ ডবল ব্যারেলড কোশ্চেন। এটাকে বলে ডবল ব্যারেলড কোশ্চেন। দু নলা বন্দুক, একটা কোশ্চেনের মধ্যে দুটো দিক আছে। সেই ক্ষেত্রে সেই কোশ্চেন কোনোদিনই করতে নেই, তাহলে আমাকে ভেঙে ভেঙে দুটো কোশ্চেন বানাতে হবে। ওকে, নেক্সট, প্রিন্সিপাল 7, অ্যাভয়েড ডবল নেগেটিভ। মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো নেগেটিভ কথা ইউজ না করা বেটার। কিরকম? দেখো, আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট কম্পিউটার্স। এই আবার কি ধরনের ল্যাঙ্গুয়েজ? এটা আবার কি ধরনের ল্যাঙ্গুয়েজ? এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা নাকি? আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট কম্পিউটার্স, এই ল্যাঙ্গুয়েজটা আবার কি ধরনের? দুবার নেগেটিভ দেওয়া আছে, তাহলে আমি বলতে পারতো আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট কম্পিউটার্স বা আই নো নাথিং অ্যাবাউট কম্পিউটার্স। সেটাতে বেটার ছিল, আই নো নাথিং অ্যাবাউট কম্পিউটার্স।
ডবল নেগেটিভ করলে অনেক সময় সেন্টেন্সের ক্ল্যারিটি নষ্ট হয়, এবং ট্রাই টু অ্যাভয়েড ডবল নেগেটিভ। নেক্সট, প্রিন্সিপাল 8, এটা সহজ। ডিটারমাইন হোয়েদার অ্যান ওপেন এন্ডেড অর ক্লোজ এন্ডেড কোশ্চেন ইজ নিডেড। এটা তো অবশ্যই আমাকে ভেবে নিতে হবে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল 9, ইউজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সজস্টিভ রেসপন্স ক্যাটাগরিজ ফর দ্য ক্লোজ এন্ডেড আইটেমস। দেখো দুটো কোশ্চেন দেওয়া আছে, ডান দিকেরটা হচ্ছে এক্সক্লুসিভ আর ডান দিকেরটা হচ্ছে এক্সজস্টিভ। ধরো আমি একটা কোশ্চেন করি, তাহলে বুঝতে পারবে। একটা কোশ্চেন করি, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বা কোনো স্যাম্পলকে জিজ্ঞেস করা হয়েছে তোমাদের পেরেন্টাল এডুকেশন কিরকম, পেরেন্টাল এডুকেশন কিরকম। তাদের জিজ্ঞেস করা হয়েছে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি। ভুল আছে কিছু না? এটা ওকে, কি মনে হয়? স্যাম্পলকে জিজ্ঞেস করা হয়েছে তোমার বাবা মার শিক্ষা, বাবার শিক্ষা, আর বাবার শিক্ষা মার শিক্ষা আলাদা করে বলা হয়েছে, মাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন আর ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন। তাহলে আমি যদি বলি যে ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে তার আন্ডারে ক্যাটাগরি দিয়েছি মাধ্যমিক, মানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি। ঠিক দিলাম না ভুল দিলাম? যা ঠিক ভুল বলা যাচ্ছে না? ভুল হয়েছে। কি ভুল হয়েছে? স্যার ওখানটা দেখা গেল ওই তিনটা মানে অপশনের মধ্যে কোনোটাই না, তার থেকে তো একটা মানে একটা বক্স ছেড়ে দিলেই হয়ে যেত। আবার সে ওপেন এন্ডেড, আবার সে ঘুরে ফিরে ওপেন এন্ডেড আসছো। আমি যেখানে ক্লোজ এন্ডেড কোশ্চেন নিয়ে ভাবছি, তুমি আবার ওপেন এন্ডেড করে দিচ্ছ। ওপেন এন্ডেড করলে তো এত কায়দারি করা দরকার ছিল না। স্যার অনেকেই আছে যাদের মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি লেভেলে যায়নি, পড়াশোনায় নেই অনেকে, তাদের জন্য নাথিং এর একটা নাথিং, ওকে Yes, নাথিং, sir. ওকে। যদি কেউ যদি ক্লাস 8 পাস হয় তাহলে নাথিং বললে কি দাঁড়ায়? এটা বাজে হয় না জিনিসটা? স্যার তাহলে বিলো বিলো মেট্রিক আর হায়ার সেকেন্ডারি বা মেট্রিক এরকম কিছু রাখা দরকার ছিল। বিলো হায়ার সেকেন্ডারি, বিলো ম্যাট্রিকুলেশন বলো, বিলো মাধ্যমিক বলো, তাই তো? হ্যাঁ স্যার, বিলো মেট্রিক বা একটা হায়ার সেকেন্ডারি, একটা হচ্ছে আপার হ্যাঁ, বা গ্রাজুয়েশন। একটা হচ্ছে বিলো ম্যাট্রিকুলেশন বা বিলো মাধ্যমিক, আর একটা হচ্ছে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, মাস্টার্স, ইভেন মাস্টার্স এর উপরে তো কিছু হয় না? আদার্স কিছু থাকলে। মাস্টার্স এর উপরে তো কিছু হয়, হ্যাঁ স্যার। পিএইচডি করে যখন মাস্টার্স এর উপরে তো। তাহলে এই যে ক্যাটাগরিটা আমি তৈরি করছি, ধরো আমি বলছি ইনকাম, তোমাদের ফ্যামিলি ইনকাম কত, আমাদের অনেক সময় সোশিও ইকোনমিক স্ট্যাটাস মাপতে এটা লাগে, ফ্যামিলি ইনকাম। সেখানে আমি বললাম যে মাসে হচ্ছে 5,000 থেকে 10,000, 10,000 থেকে 20,000 করে করে রাখলাম। তাহলে একটা ক্যাটাগরিতে বাদ গেল বিলো 5,000, তাহলে সেটাও তো রাখতে হবে। সেখানে বলা হচ্ছে যে এক্সক্লুসিভ এবং এক্সজস্টিভ রেসপন্স ক্যাটাগরি রাখতে হবে। ঠিক আছে, তোমার মনে হলো যে না ঠিক আছে মাধ্যমিক পাস তো হবেই, তা বললে হবে না। সুতরাং যে রেসপন্স ক্যাটাগরি থাকবে সেটা যেন এক্সক্লুসিভ এবং এক্সজস্টিভ দুটোই হয়। নেক্সট প্রিন্সিপাল, কনসিডার ডিফারেন্ট টাইপস অফ রেসপন্স ক্যাটাগরিজ অ্যাভেলেবল। যেটা বললাম ডিফারেন্ট কাইন্ড অফ রেসপন্স ক্যাটাগরিজ হতে পারে, কিন্তু হতে পারে ইয়েস নো, হতে পারে এগ্রি ডিসএগ্রি, হতে পারে কোনো জায়গায় ওই যেন বলছিলাম সামটাইমস, অলওয়েজ, নেভার, তাও হতে পারে। তো যখন যেখানে যেটা দরকার তখন সেখানে সেই রেসপন্স ক্যাটাগরি ইউজ করতে হবে। এই নয় যে সারাক্ষণ ধরে আমি ইয়েস নো ইউজ করে গেলাম, সেটা করা বেটার, হয়তো সেটা স্যাম্পলের দিক থেকে বেটার, স্যাম্পলের বুঝতে সুবিধা হবে। নেক্সট 15টায় যাই, 11টা, ইউজ মাল্টিপল আইটেমস টু মেজার অ্যাবস্ট্রাক্ট কনস্ট্রাক্ট। ঠিক আছে, এটা কেন বলছি এটা বলি। দেখা যায় অনেক সময় দেখা যায়, ধরো কোনো একটা জিনিস মাপতে গেলে কোশ্চেনারও ভালো, ইন্টারভিউ ভালো, কোনটা ইউজ করবো? কোশ্চেনার করবো না ইন্টারভিউ করবো, কোনটা করলে ভালো? এডুকেটেড স্যাম্পলের ক্ষেত্রে কোশ্চেনার ভালো, কোশ্চেনের ভালো। আর যারা আনএডুকেটেড বা ইলিটারেট তাদের জন্য ইন্টারভিউ ভালো। তা যারা এডুকেটেড তাদের জন্য ইন্টারভিউ ভালো না? হ্যাঁ স্যার অবশ্যই ভালো। তাহলে এই কথাটা, যারা এডুকেটেড তাদের ক্ষেত্রে কোনটা ভালো?
আমি interview এডুকেটেড, ভালো। কেন কোশ্চেনার কেন খারাপ হবে? একই জিনিস স্যার তো। আমাদের সময়টা এবং ভালো ব্যয়টা আমি কোশ্চেনার ইন্টার মধ্যে একটা ছোট্ট পার্থক্য বলি। যে কোশ্চেনারটা আমি স্টুডেন্টকে বা স্যাম্পলকে জিজ্ঞেস করব, ঠিক সেই কোশ্চেনারটাই তোমাকে আমি মুখে জিজ্ঞেস করতে পারি তো ইন্টারভিউতে, হ্যাঁ কি না? হ্যাঁ ইয়েস স্যার। তাহলে পার্থক্য কি হলো? করতেই তো পারি। কিন্তু মনে রাখবে, যেটা সময়ের দিক থেকে ভাবছো, ইন্টারভিউতে সময়টা একটু বেশি লাগে, কোশ্চেনারে কম্পারেটিভলি সময় কম লাগে। মানে একসঙ্গে আমি 100 জনের কোশ্চেনার অ্যাপ্লাই করে সেখান থেকে ডেটা নিয়ে চলে আসলাম। ইন্টারভিউতে আমি একসঙ্গে 100 জন নিতে পারবো না, সময়টা বেশি লাগবে। তাহলে দেখা যেতে পারে যে কোশ্চেনার এবং ইন্টারভিউ দুটোরই ভালো দিক এবং খারাপ দিক আছে। সেটা এখন বলা হয়, এখন রিসেন্ট ট্রেন্ডে বলা হয়, মডার্ন টেকনোলজিতে বলা হয় যে পারলে ইন্টারভিউ এবং কোশ্চেনিয়ার দুটোকেই ইউজ করে ডেটা কালেক্ট করো, দেন দিস ডেটা শুড বি অর উড বি মোর রিলায়েবল অ্যান্ড মোর ভ্যালিড। সেখানে বলা হয়েছে মাল্টিপল আইটেম ইউজ করতে, অর্থাৎ ইন্টারভিউ নেওয়া যেতে পারে, আবার কোশ্চেনিয়ারও অ্যাপ্লাই করা যেতে পারে, এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়াটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলেশন। এটাও এক ধরনের মিক্সড, এবং সেটা ইউজ করা বেটার। বর্তমান রিসার্চে এটা কিন্তু ইউজ করা হয়। নেক্সট 12 আসি, এই একই জিনিস আর কি, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে বলেছে। কনসিডার মাল্টিপল মেথডস অফ মেজারিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটা আলোচনা করছে না, এখনই শেষ করবো এটাকে। বি কশাস ইফ ইউ ওয়ান্ট টু রিভার্স দ্য ওয়ার্ডিং অফ দ্য আইটেমস। মনে রাখবে, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কিছু পজিটিভ আইটেম আর কিছু নেগেটিভ আইটেম রাখি কোশ্চেনার ডেভেলপ করার সময়। পজিটিভও রাখি, নেগেটিভও রাখি, আগের দিন বলছিলাম। কিন্তু নেগেটিভ আইটেম রাখার সময় একটু কশাস হতে হয়, তাহলে এটা কিরকম মানে হয়ে যায়। ঠিক আছে, লাস্ট দেখো, ডেভেলপ এ কোশ্চেনার দ্যাট ইজ প্রপারলি অর্গানাইজড অ্যান্ড ইজি ফর দ্য পার্টিসিপেন্ট টু ইউজ। যেটা তোমরা বলছো না, যে একটা সিকোয়েন্স থাকতে হবে, একটা হায়ারকি থাকতে হবে, একটা পরপর সাজানো থাকতে হবে, সেটাই বলা হচ্ছে। দিস ইজ দ্য 14th প্রিন্সিপল, ডেভেলপ এ কোশ্চেনার দ্যাট ইজ প্রপারলি অর্গানাইজড অ্যান্ড ইজি ফর দ্য পার্টিসিপেন্ট টু ইউজ, মানে পার্টিসিপেন্টরা সহজভাবে সেটাকে অ্যান্সার করতে পারে। অ্যান্ড ফাইনালি, অলওয়েজ পাইলট টেস্ট ইউর কোশ্চেনিয়ার। হোয়াট ইজ, তুমি কি জানো পাইলট টেস্ট কাকে বলি আমরা? কাকে বলি পাইলট টেস্টিং? রিসার্চ করার আগে মানে আমি যে জায়গাটা সিলেক্ট করব সেখানে গিয়ে দেখা যে আমার মানে আমি যে বিষয় নিয়ে রিসার্চটা মানে আমি যে কোশ্চেন গুলো করতে চাই সেই কোশ্চেনের ডেটা সেখান থেকে আদৌ পাবো কিনা, মানে মোস্টলি বলতে গেলে রিসার্চ করার আগে একটা প্রাইমারি জাস্ট ওকে, আর আচ্ছা বুঝতে অবজারভেশন। পেরেছি। আচ্ছা ওকে, আর কে কিছু বলবে পাইলট টেস্টিং মানে? মনে হবে ইন দ্য কনটেক্সট অফ কোশ্চেনিয়ার, হোয়াট ইজ পাইলট টেস্টিং? আমি তো কোশ্চেনিয়ার ক্ষেত্রে বলছি, আমি তো টুল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলছি এটা পাইলট টেস্টিং করা দরকার। তাহলে পাইলট টেস্টিং কি? Questions, if the questions are like suitable or not, to check. ফর সুইটেবল নট ফর হুইচ পার্সন? ফর বেসিক্যালি ফর স্যাম্পল। Yes, sir. ওকে, আমি একটা এক্সাম্পল দিই। ধরে নেওয়া যাক যে একজন রিসার্চার হিসাবে আমি একটা কোশ্চেনার বানিয়েছি ফর 10 স্ট্যান্ডার্ড, আমি বানিয়েছি। তাহলে আমি আমার দিক থেকে সুন্দর করে বানিয়েছি কোশ্চেন, এবং আমি তো এখন 10th পড়ি না, আমি তো এখন পিএইচডি করছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, আমি আমার মতন করে কোশ্চেন বানিয়েছি। এবার নিশ্চয়ই একবার দেখা দরকার যে এই কোশ্চেন গুলো 10th স্ট্যান্ডার্ডের স্টুডেন্টরা ঠিকঠাক বুঝতে পারছে কিনা। যদি এটা আমাকে বুঝতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে এই কোশ্চেনারটা 10th স্ট্যান্ডার্ডের স্টুডেন্টের কাছে দিতে হবে একবার, দিয়ে তাদের বলতে হবে তোমরা এটা পড়ে আমাকে বলো এখানে কোনো কোশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা। ধরো আমি 5 জন স্টুডেন্টকে দিলাম এই কোশ্চেনারটা, তাদের পড়ে দেখার জন্য তাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এবং এই 5 জন স্টুডেন্টের মধ্যে 5 জনই বললো স্যার কোশ্চেন নাম্বার 5 আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল নয়, আমরা বুঝতে পারিনি। তাহলে রিসার্চার কি করবে? বলবে তার আগে সবকিছু সব ঠিকঠাক করেছে, রিসার্চার কি করবে তাহলে? 5 নাম্বারটাকে স্যার মানে চেঞ্জ করবে, 5 নাম্বারটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে সে নতুন কোশ্চেন ফ্রেম করবে নিশ্চয় একটা। তাহলে এই যে কোশ্চেনটাকে ফাইনালি একদম অ্যাপ্লাই করার আগে একবার দেখে নিতে হয় স্যাম্পেলের কাছে, যাদের উপরে আমি অ্যাপ্লাই করতে চাই তাদের কোন একজন বা দুজন বা 4 জন বা 5 জনের কাছে, যে তারা কি ফিডব্যাক দিচ্ছে। যদি তারা আমাকে জিজ্ঞেস করে স্যার এটা একটু মানে বলে দেবেন, তাহলে বুঝতে হবে কোশ্চেনের মধ্যে প্রবলেম আছে। আমার তো মানে বলার কথা নয়,
নিশ্চয়ই কোশ্চেনের প্রবলেম আছে বলে আমাকে জিজ্ঞেস করছে, আপনি মানে বলে দেবেন। দিস ইজ কল পাইলট টেস্টিং, অনেক সময় এটাকে আমরা বলি ট্রাই আউট। ওকে স্যার। সুতরাং একটা কোশ্চেনারকে ফাইনালাইজ করার আগে you have to apply the questionnaire in pilot testing. All these are the principles. মনে রাখবে ওই যে বইটার কথা বললাম ক্রিশ্চিয়ানসন, ওই বইটা, সেখানে এটা আছে। ঠিক আছে, আমি পরবর্তী ক্ষেত্রে আমি সুচিত্রা ম্যাডামকে এই ম্যাটারটা যদি দিতে পারি তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। ঠিক আছে, কিন্তু এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই জিনিসটা মাথায় রাখবে, যেহেতু এটা আমি বলছিলাম আলোচনা করব। নিশ্চয়ই জানো যে স্ট্যান্ডার্ডাইজেশন টুল বলতে তার কতগুলো ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে এইরকম: ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি, নর্মস অ্যান্ড প্র্যাকটিবিলিটি। এবং তোমাদের এই মুহূর্তে আর কি আমাদের এই পিএইচডির কোর্স ওয়ার্কের সিলেবাসে ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা অবজেক্টিভিটি দিয়ে নেই, বা নর্মস দিয়ে নেই, বা প্র্যাকটিক্যালিটি দিয়ে নেই। সুতরাং নিশ্চয়ই আমাকে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি নিয়ে বেশি আলোচনা করবো, তোমাদের নেক্সটে করবো, আজকাল করবো না। শুধু একটা জিনিস একটু বলবো, সেটা ইন্টারেস্টিং বলে বলবো। অবজেক্টিভিটি অফ দ্য টুল বলতে কি মিন করো? হোয়াট ইজ অবজেক্টিভিটি? অবজেক্টিভিটি অফ দ্য টুল বলতে কি মিন করো? স্যার বায়াস থাকবে না প্রশ্নে কোনো। মানে কি প্রশ্নে বাস থাকে, মানে ব্যাপারটা কি? অবজেক্টিভিটি মানে বস্তুনিষ্ঠতা বলছি তো বাংলায়। স্যার যখন কোনো প্রশ্ন করব সেক্ষেত্রে আমি কোন রকম রিলিজিয়ান বা কোন রকম কাস্ট ওরিয়েন্টেড বা রেস ওরিয়েন্টেড বা এথনিসিটি ওরিয়েন্টেড কোন রকম বায়াস হয়ে কোয়েশ্চেন করব না। ওকে, আর কি কিছু বলবে? স্যার নিজের মতটা না চাপিয়ে দাও একটা অবজেক্টিভিটি। কোথায় কে চাপাবে নিজের মতটা? চাপানোর জন্য এটা কার ক্ষেত্রে বলছো? যে রিসার্চার। রিসার্চার। ওকে, আর কে কিছু বলবে? সায়েন্টিফিক ওয়েতে সব। সায়েন্টিফিক হইতে, ওকে ঠিক আছে। আর কে কিছু বলবে? আচ্ছা, এই যে অবজেক্টিভ টেস্ট বলি তো আমরা, অবজেক্টিভ টেস্ট বলি না, অবজেক্টিভ টেস্ট বলি তো, সেই অবজেক্টিভ টেস্ট গুলো কোনগুলোকে বলি আমরা অবজেক্টিভ টেস্ট? নিশ্চয়ই যেগুলোর অবজেক্টিভিটি বেশি সেগুলোকে অবজেক্টিভ টেস্ট বলি। কোনগুলোকে অবজেক্টিভ টেস্ট বলি? বলি না অবজেক্টিভ টেস্ট বলি। অবজেক্টিভ টেস্ট টাইপ কোশ্চেন এসছে, কোনগুলোকে বলি? মাল্টিপল চয়েস। কোনটা? মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা এক্সাম্পল ধরি, মাল্টিপল চয়েস ট্রু ফলসও হতে পারে, ম্যাচিং টাইপও হতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন ধরো। কেন মাল্টিপল চয়েসকে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনকে কেন অবজেক্টিভ টেস্ট বলা হচ্ছে? কেন সেটা কারণ অবজেক্টিভ? এখানে নিজের মতামত দেওয়ার জায়গা নেই। কার? নিজের মানে কার? রেসপন্ডেন্টের। কথা অবজেক্টিভিটি ব্যাপারটা এই দিক দিয়ে আসে না। বর্ষাকাল নিয়ে রচনা লিখতে বলা হয়েছে এবং তাদের মার্কস দেওয়া হয়েছে 20। তুমি একটা খাতায় 20 মার্কসের জন্য এই রেনি সিজনের উপর এসে বা রচনা লিখেছো। এই রেসেটা ধরে নাও যে 4 জন ইভালুয়েটরের কাছে, 4 জন এক্সামিনারের কাছে এই বর্ষার রচনা বা রেনি সিজনের রচনাটাকে ইভালুয়েট করতে দেওয়া হয়েছে বা স্কোরিং করতে দেওয়া হয়েছে। তোমার কি মনে হয় যে এই 4 জন স্কোরার সবাই 20-তে একই রকম নাম্বারই তোমাকে দেবে? নো স্যার। না স্যার। দেবেন। কিন্তু ধরে নাও যে এটা এমসিকিউ একটা আছে, এমসিকিউ আছে, এমসিকিউতে ধরে নাও 20টা কোশ্চেন আছে, 20 নাম্বার আছে এবং তুমি অ্যান্সার দিয়েছো। আমি এই খাতাটাই 4 জনের কাছে পাঠালাম, একই নাম্বার আসবে না আলাদা আলাদা নাম্বার আসবে? একই নাম্বার আসবে। একই নাম্বার আসবে। এই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্টিভিটি অ্যান্ড নট অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানে কি দাঁড়ালো? কি মানে দাঁড়ালো ভালো করে বুঝবে। স্কোরিং করতে গেলে যখন স্কোরিং করে রিসার্চার তো স্কোরিং করবে, ওই যে কোশ্চেনার থেকে বা যে কোশ্চেনার থেকে ডেটা পাবে সেটা স্কোরিং করবে। তাহলে স্কোরিং করার সময় যিনি স্কোর করছেন, যিনি এক্সামিন করছেন, যিনি ইভালুয়েট করছেন, যদি তার পার্সোনাল ফ্যাক্টর যদি স্কোরিং করার ক্ষেত্রে প্রভাব না ফেলে দেন ইট ইজ কল অবজেক্টিভ, আর যদি প্রভাব ফেলে দেন ইট ইজ কল সাবজেক্টিভ। তাহলে অবজেক্টিভিটি মানে
যখন স্কোরিং করার সময় স্কোরারের পার্সোনাল ফ্যাক্টর স্কোরিং এ ইনফ্লুয়েন্স ফেলবে, দেন ইট ইজ কল্ড সাবজেক্টিভিটি। আর যদি না পড়ে দেন অবজেক্টিভিটি। এবার দেখো অবজেক্টিভ কোশ্চেন কাকে কাকে বলি, এমসিকিউ কে বলি, আর কাউকে বলি ট্রু ফলস কে বলি, আর কাকে বলি ম্যাচিং টাইপ কে বলি, ম্যাচিং টাইপ নাম্বারিং ম্যাচিং টাইপ বলি। আমি কি আমরা কোনো সময় ওয়ান ওয়ার্ড কোশ্চেন আনসার হতেই পারে, না হতে পারে, হতে পারে, সেটা পরে বলবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এসে টাইপ কোশ্চেনকে কি আমরা অবজেক্টিভ টাইপ টেস্ট বলি? না স্যার। না। কেন বলি না? ওই কারণে বলি না, কারণ স্কোরারদের নিজের পার্সোনাল ফ্যাক্টরের উপর, তোমার নিশ্চয়ই জানো, তোমার লাইফে তুমি টিচারের ক্ষেত্রে জানো, তুমি এখন মাস্টার ডিগ্রি পড়ো, যেটা পড়ে এসছো সেখানেও জানো, তোমরা ভাবো ইস এবার খাতাটা ওই টিচার দেখবেন, গেল নাম্বার কমে গেল। এবার খাতাটা ওই টিচার দেখবেন, বাহ ভালো হয়েছে, নাম্বারটা বেশি পাবো। তার মানে কি, কিছু কিছু টিচার আছেন যারা হাতে নাম্বার বেশি আছে, কিছু কিছু টিচার আছেন যাদের নাম্বার হাতে কম আছে। তাহলে এসে টাইপের কোশ্চেন হলে সেখানে নাম্বার বেশি কম আসবে। যদি এমসিকিউ হয়, সে যে টিচারই খাতা দেখুক না কেন নাম্বার একই আসবে। তাহলে এই যে অবজেক্টিভিটি, এটা অ্যাকচুয়ালি স্কোরিং এর দিক থেকে পড়ে। রিসার্চের ক্ষেত্রে আমরা আরেকটা দিক থেকে অবজেক্টিভের কথা ভাবি, একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু রিসার্চার বা স্কোরার, এটা দিক থেকে অবজেক্টিভিটি ভাবি, আর একটা ভাবি কোশ্চেনের দিক থেকে অবজেক্টিভিটি। কিরকম? বাংলা একটা কোশ্চেন যদি তোমাদের করি আর কি, দেখো লেখা আছে তয়হস্যু ময়হস্যি কয়হস্যি তারপরে ক্ষয়াকার অ বলে আস্কিং মার্ক, মানে তুমি কি খাও, তুমি কি খাও। কেউ সাউন্ডটাকে অফ করো তো, কারণ মাইক্রোফোন অন করা আছে। তুমি কি খাও, এই কোশ্চেনটা যখন সে পড়বে তখন দুভাবে পড়তে পারে, তুমি কি খাও, আবার সে এটাও পড়তে পারে তুমি কি খাও, কিন্তু লেখা আছে কিন্তু একই রকম ভাবে। তাহলে সে অ্যান্সার দেবে কিভাবে, কোনটার অ্যান্সার দেবে, তুমি কি খাও না তুমি কি খাও, কোনটা অ্যান্সার দেবে? কারণ বাংলায় লেখা আছে, লেখা থেকে তুমি তো বুঝতে পারবে না, বলো কোনটা অ্যান্সার দেওয়া উচিত। অ্যান্সার দিতে পারে হ্যাঁ, কিংবা অ্যান্সার দিতে পারে ভাত মাছ মাংস লিখতে পারে, কোনটা লিখবে সে, কোনটা লিখবে? লেখা তো দরকার ভাত মাছ মাংস। কিন্তু সে যদি লেখে হ্যাঁ আমি খাই, রেসপন্ডেন্টের উপর ডিপেন্ড করবে এটা। কিন্তু করা তো উচিত নয় না, করা তো উচিত নয়। যদি রেসপন্ডেন্টের উপর ডিপেন্ড করে তাহলে তো কোশ্চেনটা একটা প্রবলেম হয়ে গেল, এক একজন স্যাম্পল এক এক রকম ভাবে বুঝবে, তাই না? সেটাও অবজেক্টিভিটির দিক থেকে সেটা অবজেক্টিভ নয়। সুতরাং যে কোশ্চেন, যে আইটেম স্যাম্পলরা এক এক রকম ভাবে ইন্টারপ্রিট করবে, সেই কোশ্চেনেরও অবজেক্টিভিটি খারাপ। আমি একটা কোশ্চেন করি, রবীন্দ্রনাথ টেগোর বর্ন ইন বলে একটা ড্যাশ দেওয়া, এখানে কি উত্তর দেব, কোনটা ঠিক উত্তর হবে? রবীন্দ্রনাথ টেগোর বর্ন ইন বলে আমি এটা লিখবো, কি লিখবো উত্তর? স্যার প্লেসও হতে পারে, ইয়ারও হতে পারে। তাহলে কোনটা উত্তর লিখবো আমি? স্যার কনফিউশন ক্রিয়েট হচ্ছে। কেন 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 ইয়ার লেখা দরকার, কেন প্লেস নয়? স্যার দিস ইজ আ কনফিউজিং কোশ্চেন। তার কনফিউজিং কোশ্চেন শুধু নয়, এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি অবজেক্টিভিটি নেই। একদম হ্যাঁ কারণ ছাত্ররা এক এক রকম। আমি 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 কটা অ্যান্সার হতে পারে বলো, বলো কটা অ্যান্সার হতে পারে, কি কি অ্যান্সার হতে পারে বলো? কোথায় জন্মেছেন, কবে জন্মেছেন, বলো, উত্তর দাও বলো, আর তুমি উত্তর জানো তো, বলো না। জোড়াসাঁকো হতে পারে স্যার। জোড়াসাঁকো হতে পারে, ভেরি গুড, জোড়াসাঁকো হতে পারে। আর 25শে বৈশাখ যখন 25শে বৈশাখ হতে পারে। 25শে বৈশাখ হলে ইন হবে না, অন হবে, হ্যাঁ না, অন ডেটের আগে অন বসবে, ইন হলে আর কি, ইন হলে ডেট বসবে না। আমি উত্তর লিখি, এটা হতে পারে, হ্যাঁ কি না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা হতে পারে, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এটা হতে পারে, ইয়েস স্যার। একদম। এটা হলো ভুল নেই, এটা হলো ভুল নেই। হ্যাঁ স্যার। তাহলে এটা কি মানে হলো, এই কোশ্চেনের কোনো অবজেক্টিভিটি নেই। এতগুলো অ্যান্সার হলো অবজেক্টিভ হয় কি করে কোশ্চেন? সুতরাং অবজেক্টিভিটি দুটো দিক থেকে বিচার করা হয়।
একটা হচ্ছে যখন স্কোরার যখন স্কোর করবে তখন যে স্কোরেরই স্কোর করুক না কেন সেটা যেন অবভিয়াসলি সেম স্কোর হয়। এবং এই কোয়ান্টিটেটিভ রিসার্চে যখন আমরা টুল ডেভেলপ করব তখন যে স্কোরিং প্রসিডিওর হবে সেটা শুড বি অবজেক্টিভ, এবং যে কোশ্চেনটা করা হবে সেই কোশ্চেনটা যেন সব স্যাম্পলই একই রকম ভাবে ইন্টারপ্রিট করে। তাহলে আমি যদি এখানে ইয়ার লিখতে চাইতাম তাহলে লিখতে পারতাম রবীন্দ্রনাথ ঠাকুর বর্ন ইন হুইচ ইয়ার বলে গ্যাপ দিতাম, তাহলে উত্তর একটাই আসতো। তাও দুটো উত্তর আসতে পারতো, বাংলাতে একটা ইংরেজিতে একটা আসতে পারতো, তাও ঝামেলা। ওকে।